আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 93তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির দ্বিতীয়, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস এর দ্বিতীয় ক্লাস। গতদিন আমরা দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 সম্পর্কে প্রারম্ভিক আলোচনা করেছিলাম, যেখানে আমরা পড়েছিলাম যে এআই এই বিষয় থেকে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষায় এখানে 5 নাম্বার থেকে 5 নাম্বার থেকে থাকে, এবং রিটেন পরীক্ষায় থাকে 10 নাম্বার। এবং এই বাংলাদেশ আহ, বার কাউন্সিল যে বিষয়টা, সাবজেক্টটা, এখানে মোট 3টা আইন আমরা পড়বো: দ্য লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড রুলস 1972, আর ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট। তো অর্ডার পাশ করে হচ্ছে প্রেসিডেন্ট 1972 সালে। প্রেসিডেন্ট আদেশ হলো কত, 46, আর অর্ডারে অনুচ্ছেদ আছেও 46টা। অর্ডারটা কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে সরকার দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 পাশ করে। অর্থাৎ এই 46টা অনুচ্ছেদকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে 101টা বিধিতে। এবং এই যে অর্ডার, এটা প্রণয়ন এবং কার্যকর হয় কতই মে বলেন তো? 18ই মে 1972। তো কতদিন আমরা মোটামুটি একটু আলোচনা শুরু করেছিলাম। এছাড়া দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট, এটার উৎপত্তি হলো কোথা থেকে? পাকিস্তান বার কাউন্সিল 1965 সালে এই ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট তৈরি করে, এবং এটা গৃহীত হয় পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক 1969 সালে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার পরে 1972 সালে এই ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট এই বিষয়টাকে কি করে, গ্রহণ করে। এবং এই ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে মোট আপনার 4টা অধ্যায় আছে। 4টা অধ্যায়ের মধ্যে 3টা হলো আচরণ বিধি সংক্রান্ত, আর একটা হচ্ছে আপনার আহ, দায়িত্ব বা কর্তব্য। তো প্রথম অধ্যায় হচ্ছে আইনজীবীদের সাথে আইনজীবীদের পারস্পরিক আচরণ, ওখানে আছে 11টা বিধি নাকি। দ্বিতীয় অধ্যায় আছে মক্কেলের সাথে আইনজীবীর আচরণ, ওখানে আছে 14টা বিধি। তৃতীয় অধ্যায় আছে আপনার আদালতের প্রতি কর্তব্য, ওখানে আছে 9টা নাকি। আর সবশেষে জনসাধারণের প্রতি আচরণ, এটা আছে 8টা। অর্থাৎ এই 4টা অধ্যায় মোট বিধি আছে কয়টা? 42টা। তো এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হতে পারে। এই পর্যন্তই আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়বো, দেখেন, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 3 শ্রেণীর প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। এটা একটু গোল দিতে হবে, 3 শ্রেণী শব্দটা গোল দেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারে, এটা কিন্তু রুলসে না, এটা কিসে, অর্ডারে কয় শ্রেণীর প্রতিষ্ঠানের কথা বলা আছে? 3 শ্রেণীর। সবার প্রথমে দেখেন বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল। তারপরে দেখেন বার সমিতি বা বার অ্যাসোসিয়েশন, এবং সবশেষে হচ্ছে ট্রাইব্যুনাল। বাংলাদেশ বার কাউন্সিল, বার সমিতি, আর একটা হলো কে, ট্রাইব্যুনাল। তো আলোচনা শুরু করার আগে বা বই পড়ার আগে আমি যদি খুব সংক্ষেপে একটু বলি যে বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে ওই যে আমাদের হাইকোর্টের পাশে বা মৎস্য ভবনের অপোজিটে যে ভবনটা, এটা হলো আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা। আইনজীবীদের পেশাগত আচরণ, পরীক্ষা নেওয়া বা আইনজীবী রিলেটেড যা যা আছে সবকিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ বার কাউন্সিল। তারপরে আছে বার সমিতি। বার সমিতি হলো আমাদের বাংলাদেশে জেলা পর্যায়ে এই যে যে আমরা যে কোর্টে যে প্র্যাকটিস করি, এটা হলো আইনজীবীদের একটা সমিতি আছে। সকল পেশাজীবীদের যেরকম সমিতি আছে, পেশা আমাদের প্রতিটা জেলা আইনজীবীদের যে সমিতি আছে সেটাকে বলে কি, বার সমিতি বা বার অ্যাসোসিয়েশন। তো এটা, আর বার সমিতি অ্যাকচুয়ালি কার অধীন কাজ করে? বার কাউন্সিলের অধীন কাজ করে, মানে বার সমিতির অনুমোদন দিয়ে থাকে বাংলাদেশ বার কাউন্সিল। এবং সবশেষ হচ্ছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল হচ্ছে আম, যখন কোনো, ওই যে আমরা যে 42টা বিধি আইনজীবীদের আচরণ রিলেটেড, যে 42টা বিধি আছে, কোন আইনজীবী যখন ওই 42টা বিধির কোনো একটা বিধি সে লঙ্ঘন করে, তখন তার বিরুদ্ধে মামলা করতে হয় বা অভিযোগ জানাতে হয় বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের নিকট। ট্রাইব্যুনাল ওই মামলার আইনজীবীর বিচার করে তারে সাময়িক বহিষ্কার করতে পারে, স্থায়ী বহিষ্কার করতে পারে, বা ভর্ৎসনা বা তিরস্কার বা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। যাই করুক না কেন, এই আইনজীবীদের অসদাচরণের বিচার করে কে? ট্রাইব্যুনাল।
তো এই কারণে যদি বলে বাংলাদেশ যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল ওয়ার্ডার 1972 কয়টা প্রতিষ্ঠান আছে? তিনটা। ধন্যবাদ। তো এরপরে আমরা চলে আসি, দেখেন বাংলাদেশ বার কাউন্সিলের বিষয়ে একটু বিস্তারিত দেখি। যদিও অলরেডি বললাম, দেখেন বার কাউন্সিল অর্থ হলো দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অধীন গঠিত বাংলাদেশ বার কাউন্সিল গোল্ডেন ধারা 2 খ। কত ধারা আছে? 2 খ। ধারা মনে রাখার দরকার নাই, জাস্ট এমনি একটু বল দিতে পারলাম। 3 অনুচ্ছেদে বলা হয়েছে এই আদেশের বিধান অনুসারে, আন্ডারলাইন করবেন, গঠিত বার কাউন্সিল বা বাংলাদেশ বার কাউন্সিল হিসেবে গণ্য। এই যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারের যে অনুচ্ছেদ 3, এখানে বলা হয়েছে যে এই আদেশের বিধান অনুসারে গঠিত কাউন্সিল কি নামে পরিচিত হবে? বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত হবে। বাংলাদেশ বার কাউন্সিল, আন্ডারলাইন করবেন, একটি সংবিধিবদ্ধ সংস্থা, বডি কর্পোরেট। এটা একটি স্বাধীন সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট বডি বা স্বায়ত্তশাসিত বা স্বশাসিত স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি। এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আসলে কাকে বলে? ধরেন আমাদের দেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারপরে এই যে সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, এই সবগুলা কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক একইভাবে বাংলাদেশ বার কাউন্সিলও একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মানে এর সিদ্ধান্তগুলো এরাই নিয়ে থাকে। তো বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে বাংলাদেশ বার কাউন্সিল হলো একটি দেশ প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত অথবা কি স্বশাসিত, বডি কর্পোরেট, ইন্ডিপেন্ডেন্ট বডি অথবা অটোনমাস বডি। 3-এর 2 অনুচ্ছেদে বিধান করা হয়েছে বার কাউন্সিল একটি আইন দ্বারা সৃষ্ট সংস্থা হবে। দ্য বার কাউন্সিল শ্যাল বি এ বডি কর্পোরেট। কি দ্বারা সৃষ্ট সংস্থা হবে? আইন দ্বারা। জেনে রাখা ভালোতে চলে আসেন। জেনে রাখা ভালো যে বাংলাদেশ বার কাউন্সিল গঠন করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ দ্বারা। কত নম্বর আদেশ দ্বারা? এই যে নিচে উত্তর আছে দেখেন, রাষ্ট্রপতির 43 নং আদেশ, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 গোল দিবেন 3 অনুচ্ছেদ দ্বারা বার কাউন্সিল গঠন করা হয়েছে। মানে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিল, ঠিক আছে? তো এই হলো 2 খতে আমরা পড়লাম হচ্ছে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল, আর গঠন করা হয়েছে 3 অনুচ্ছেদ অনুসারে। অনুচ্ছেদ মনে না রাখলে কোনোই সমস্যা নাই। এখন আমরা চলে আসি বার সমিতি বা বার অ্যাসোসিয়েশন। আপনি মনে রাখবেন যে বাংলাদেশ বার কাউন্সিল একটাই, এটা একাধিক হয় না। কয়টা? একটাই, যেটা অবস্থিত ওই যে ঢাকার সেগুনবাগিচাতে। কিন্তু বার সমিতি কিন্তু একাধিক। বার সমিতি আমাদের বাংলাদেশে যদিও জেলা 64টা, বাট বার সমিতি আছে 84টার মতো, বা বেশি কম থাকতে পারে। তার মানে এই বার সমিতির অনুমতি দেয় হলো বার কাউন্সিল। আপনি ধরেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি আছে। এখন যদি কেউ মনে করে যে এক অংশ আলাদা হয়েছে, আলাদা হয়ে মনে করলো যে আমরা গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি মধ্যে থাকবো না, আমরা আর একটা আইনজীবী সমিতি প্রতিষ্ঠা করতে চাই যার নাম হলো গোপালগঞ্জ সদর আইনজীবী সমিতি, তখন এই অনুমতিটা আনতে হবে কার কাছ থেকে? বার কাউন্সিল। তখন বার কাউন্সিল অনুমতি দিলে বার সমিতি হয়ে যাবে কয়টা? 2টা। এরকম ইচ্ছা করলে হতে পারে আর কি। তো দেখেন বার সমিতি আছে 2-এর খ অনুচ্ছেদ। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 2-এর খ অনুসারে বার সমিতি 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। 1 নাম্বার দেখেন সুপ্রিম কোর্ট বার সমিতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বা স্থানীয় বার সমিতি বা লোকাল বার অ্যাসোসিয়েশন, যেমন ঢাকা বার সমিতি, যশোর বার সমিতি, গোপালগঞ্জ বার সমিতি ইত্যাদি। তো বার সমিতি নর্মালি কাজ করে হলো কার আন্ডারে? বার কাউন্সিলের আন্ডারে। বাট বার সমিতিও আমাদের সারা বাংলাদেশে যত বার সমিতি আছে এই বার সমিতির ভাগ করা যাচ্ছে কয় ভাগে? 2 ভাগে। একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আর একটা হলো স্থানীয় বার সমিতি। সুপ্রিম কোর্ট আমাদের সারা বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিন্তু একটাই। সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্ট কিন্তু বাংলাদেশের ঢাকা শহর ছাড়া আর কোথাও কিন্তু নাই। এখন সুপ্রিম কোর্টে যারা অ্যাডভোকেসি করে তাদের যে সমিতি সেটা হলো সুপ্রিম কোর্ট বার সমিতি। অপরদিকে স্থানীয় বার সমিতি হলো কোনটা? সুপ্রিম কোর্ট ব্যতীত আর যত বার সমিতি আছে সব হলো কি স্থানীয় বার সমিতি, যেমন ঢাকা বার সমিতি, গোপালগঞ্জ বার সমিতি, যশোর বার সমিতি, এগুলো সব স্থানীয় বার সমিতি। জেনে রাখা ভালো। দেখেন এখন প্রশ্ন আসে
যে একজন ব্যক্তি কি এই দুই স্থানীয় বার সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হতে পারে কিনা? হ্যাঁ পারে। প্রথমে সে যখন অ্যাডভোকেট হয়, প্রথমেই তো কেউ হাইকোর্টের অ্যাডভোকেট হয় না, প্রথমে হয় স্থানীয় বার সমিতির অ্যাডভোকেট হয়ে যে কোনো একটা জেলার বার সমিতির সদস্য হয়। পরবর্তীতে সে যখন হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় রিটেন পরীক্ষায় পাশ করে বা হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়, তখন সে ইচ্ছা করলে সুপ্রিম কোর্ট বার সমিতিরও সদস্য হতে পারে। মানে সে ইচ্ছা করলে স্থানীয় বার সমিতির সদস্য থাকবে, আবার সুপ্রিম কোর্ট বার সমিতিরও সদস্য থাকবে। তবে সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হতে হলে অবশ্যই আগে আপনার কিসের অ্যাডভোকেট হওয়া লাগবে? মানে আগে তো এমনি অ্যাডভোকেট হতে হবে, তাছাড়া সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হওয়ার পরে হলো বার সমিতির সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হওয়া যাবে। কি তানভীর, বুঝেন নাই? জি। তো জেনে রাখা ভালো, দেখেন, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর বলতেন 39 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল, এই যে আন্ডারলাইন করবেন, যে কোনো বার সমিতিকে স্বীকৃতি দিতে পারে। এখান থেকে প্রশ্ন আসবে যে বার সমিতির স্বীকৃতি দেয় কে? কে দেয়? বার কাউন্সিল। অর্থাৎ বার কাউন্সিল বার সমিতি অনুমোদন করবে, এবং এই ক্ষেত্রে সরকারের, আন্ডারলাইন করেন, সরকারের অনুমতি প্রয়োজন নাই। তিনটে স্টার দেন। বাংলাদেশ বার কাউন্সিল যদি মনে করে, বার কাউন্সিল যে কোনো বার অ্যাসোসিয়েশনে কি দিতে পারে? অনুমতি দিতে পারে। এক্ষেত্রে কার অনুমতির দরকার নাই? সরকারের কোনো অনুমতির দরকার নাই। তো এখান থেকে প্রশ্ন হতে পারে এইভাবে, যে বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেয় কে? বা বার অ্যাসোসিয়েশনকে অনুমোদনের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতির প্রয়োজন আছে কিনা? আছে। বিধি প্রণয়নের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতির প্রয়োজন আছে। কতদিন পড়েছিলাম আমরা? দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 2-এর অনুচ্ছেদ অনুসারে স্থানীয় বার সমিতি অর্থ হলো জেলায় যে কোনো বার সমিতি বা 39 অনুচ্ছেদের অধীন স্বীকৃত অন্য যে কোনো বার সমিতি। কিন্তু সুপ্রিম কোর্ট বার সমিতি স্থানীয় বার সমিতির অন্তর্ভুক্ত হবে না। বুঝতেন? সুপ্রিম কোর্ট বার সমিতি কি হবে না? স্থানীয় বার সমিতি বলে গণ্য হবে না। তাহলে দুইটা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা পড়ে ফেললাম। 3 নাম্বার প্রতিষ্ঠানটা দেখেন, ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল সম্পর্কে এই অনুচ্ছেদটা আপনার মনে রাখতে হবে, 33 অনুচ্ছেদ। সুপ্রিম কোর্ট বার সমিতির ভোটার কি সারা বাংলাদেশে মানে যত সদস্য আছে সবাই? কেন সবাই? সুপ্রিম কোর্ট বার সমিতির যারা সদস্য তারা সবাই কি সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হতে পারবে? না। কারা হতে পারবে বলেন? যারা হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছে। শুধু হাইকোর্টের অ্যাডভোকেট হইলেও সুপ্রিম কোর্ট বারের সদস্য হয় না। হাইকোর্টের অ্যাডভোকেট হওয়া এক জিনিস, আর হাইকোর্টের অ্যাডভোকেট হওয়ার পরে বার সমিতিতে সদস্য হওয়ার আহ্বান করে আপনাকে, ওদের যে মানে নিয়মাবলী আছে সেই আঙ্গিকে তাদের সদস্য হওয়ার জন্য আপনার আবেদন করতে হবে। বুঝতে পারছেন? ধরেন অনেকে হাইকোর্টের সদস্য, কিন্তু তারা সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য না। কেন না? কারণ তারা সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হয় নাই। সদস্য হইলে নির্দিষ্ট একটা ফি দিতে হয়, ওখানে ওরা প্রথমে পরীক্ষা নেয়, তারপর সদস্য হয়, প্রতি বছরে বছরে ফি দিতে হয়, এই আর কি। বুঝতে পারছেন? এখন যারা হাই সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হইতে হলে সর্বপ্রথম আপনাকে হাইকোর্টে এনরোল্ড হইতে হবে, মানে আপনাকে হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে। তারপরে ওখানে আপনার আবেদন করতে হবে যে আমি আপনার সমিতির সদস্য হতে চাই। কত বছর ধরে প্র্যাকটিস করতে পেরেছেন হাইকোর্টে? প্র্যাকটিসের প্রয়োজন নাই। সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হইতে হলে আপনি হাইকোর্টের অ্যাডভোকেট হওয়ার 1 বছর পরে সদস্য হওয়া যায়। 1 বছর পরে, যেদিন আপনার রেজাল্ট পাবলিশড হবে সেদিন থেকে 1 বছর পরে হলে আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে জয়েন করতে পারবেন। মাসিক কি বিভিন্ন কথা? মাসিক না, এটা হলো বছরে। এটা ডিপেন্ড করে আপনার বয়স কত। আপনি কি, ওখানে আবার দুই ধরনের ফান্ড আছে, একটা হলো কন্ট্রিবিউটরি ফান্ড আর একটা হলো বেনেভোলেন্ট ফান্ড। যাদের বয়স 35 বছরের কম, তার আগে যদি আপনি হাইকোর্টের সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হন, তাহলে আপনি সুবিধা পাবেন বেনেভোলেন্ট ফান্ডের। আর আপনি যদি 35-এর পরে গিয়ে ওখানে সদস্য হন, তাহলে আপনি কল্যাণ তহবিল বা বেনেভোলেন্ট ফান্ডের সুবিধা পাবেন না। সেই ক্ষেত্রে বলে হলো কন্ট্রিবিউটরি ফান্ড। বুঝতে পারছেন? এখন আপনি প্রশ্ন করেছেন যে কত টাকা দেওয়া লাগে। এটা হচ্ছে আপনি জয়েন করার পরে যত দিন যাবে তত বছরে বেশি দেওয়া লাগবে। যেরকম আমি যদি আমার কথা বলি, আমি হাইকোর্টে এনরোলড হয়েছি 2019 সালের 15ই এপ্রিল, কিন্তু আমি সদস্য হয়েছি 2020 সালের 15ই এপ্রিল। তো আমার, যখন আমি সুপ্রিম কোর্ট বারে ভর্তি হয় তখন আমাকে 20,000-এর মতো আমার দেওয়া লাগছে ওখানে। আর
বছরে বছরে প্রতি বছরে দিতে হয়েছে, প্রথম বছরে বোধহয় দিয়েছিলাম 4900-র মতো, গতবার দিলাম 5,000-এর মতো, এবার দেখলাম হয়ে গেছে 8,000, এবার আবার 8,000 দিতে হবে। তো এখানে দেওয়া লাগলেও সুবিধা আছে, সুবিধা যেটা সেটা হলো যে ওই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের আলাদা একটা প্রোফাইল আছে, আপনাদের যেরকম ফেসবুক প্রোফাইল বা হোয়াটসঅ্যাপে আলাদা প্রোফাইল থাকে, এরকম প্রোফাইল আছে। এরকম ওখানে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, এবং ওখানে আপনি দেখতে পাবেন যে আপনার কন্ট্রিবিউটরি ফান্ডে বা আপনার বেনেভোলেন্ট ফান্ডে কত টাকা জমা হয়েছে। মানে আপনি দিচ্ছেন বছরে 5,000 বা 8,000, কিন্তু এই 5 বছরে আমার জমা হয়েছে প্রতি বছর 50,000 করে। মানে আমি জমা দিছি হায়েস্ট গেলে ধরেন 25,000-এর মতো 5 বছরে, বা মতান্তরে 30,000, কিন্তু আমার নামে জমা হয়েছে 2,50,000। আপনি সুপ্রিম কোর্ট বারের সদস্য, ধরেন গোপালগঞ্জ বার সমিতির যদি গোপালগঞ্জের কোনো অ্যাডভোকেট মারা যায়, তখন সমিতি থেকে একটা টাকা দেয় না, সেই টাকাটা বা এই সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হইলেও তো আপনি ওখান থেকে একটা টাকা পাবেন। এখন এখানে কত হয়েছে, এটা ওই বছরে 50,000 করে যোগ হয়েছে, দিন যত যাবে বছরে তত আরো বাড়বে আর কি। আর 40-এর উপরে গেলে গা এই সুবিধা পাওয়া যাবে না, না স্যার? 40-এর উপরে গেলে সেটাকে কন্ট্রিবিউটরি ফান্ড বলে, সেটাকে বেনেভোলেন্ট ফান্ড বলে না, সেখানেও সুবিধা পাবেন, তবে টাকার পরিমাণ কম হবে। দুইটা সদস্য, লোকাল বার এবং সুপ্রিম কোর্ট করে আর দুটাতে জীবনে যেখানে তো সবই গেল তাইলে, চুলও গেল, ফান্ডও গেল, যাক আল্লাহ ভরসা। আচ্ছা বলেন। সুপ্রিম কোর্ট মানে ধরেন আপনার একটা টাইমে গিয়ে আপনি ওই জায়গাটা উইথড্র করতে চান, তো আপনার কি তখন সুপ্রিম কোর্টে জমা দিতে চান বা প্র্যাকটিস করতে পারবেন না, সেক্ষেত্রে কি আপনি লোকাল কোর্টে পারবেন? পারবেন? হ্যাঁ অবশ্যই। কিন্তু সুপ্রিম কোর্টে করে জি। তাহলে তো বেস্ট। আচ্ছা দেখেন, আমরা পড়ায় ফিরি। বার কাউন্সিল অর্ডার 1972-এর 2 রায় অনুচ্ছেদ অনুসারে ট্রাইব্যুনাল অর্থ হলো এই অর্ডারের অধীন গঠিত ট্রাইব্যুনাল। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 33 অনুচ্ছেদ অনুসারে ট্রাইব্যুনাল গঠন করা হয়। 33-এর 1 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল, এটা গোল্ডেন, এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করতে পারে, এক বা একাধিক। ধন্যবাদ। তো এখন দেখেন, ট্রাইব্যুনালের মোট সদস্য কয়জন। ট্রাইব্যুনালের দেখেন সদস্য বলতেন মোট 3 জন নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয় বর্তমানে। ট্রাইব্যুনাল আছেও আপনার একটাই, যদিও আমরা বলি বার কাউন্সিল ইচ্ছা করলে কয়টা ট্রাইব্যুনাল গঠন করতে পারে, এক বা একাধিক, কিন্তু বর্তমানে আছে কয়টা, একটা। সদস্য সমূহ বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে বার কাউন্সিল কর্তৃক মনোনীত, কেটে লেখেন নির্বাচিত। যাদের বইতে মনোনীত শব্দটা আছে তারা মনোনীত কেটে এখানে নির্বাচিত লেখেন। বার কাউন্সিলের মোট সদস্য 15 জন, এটা সামনে আমরা পড়বানি। এখানে বার কাউন্সিলের যে সদস্য থেকে নির্বাচিত 2 জন সদস্য এবং অন্যান্য অ্যাডভোকেট এবং অ্যাডভোকেটদের মধ্যে হতে একজন নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে। তাহলে বার কাউন্সিল ট্রাইব্যুনালের মোট সদস্য কয়জন, 3 জন। জি। চেয়ারম্যান দেখেন, এই 3 জনের মধ্যে যে প্রবীণ সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে। এখানে প্রবীণ বলতে বোঝানো হয়েছে কর্মে প্রবীণ, মানে বয়স না, বয়সে না। এনরোলমেন্ট। জি, প্রবীণ। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষায় যদি আসে যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন কে, কর্মে যিনি প্রবীণ তিনি। জেনে রাখা ভালো, জেনে রাখা ভালোতে একটু দেখি যে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হবে না। আন্ডারলাইন করেন, 3টে স্টার দেন। যিনি অ্যাটর্নি জেনারেল তিনি ট্রাইব্যুনালের সদস্য কি বলেন, হবে না। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে পরে আমরা বিস্তারিত জানতেছি। অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশ সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা, আইন কর্মকর্তা। তিনি একজন আহ, আইনমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি রাষ্ট্রপতির সন্তোষজনক সীমা অনুযায়ী কর্মরত থাকেন, এবং তিনি হচ্ছেন পদাধিকার বলে এক্স অফিসিও চেয়ারম্যান অব দ্য বাংলাদেশ বার কাউন্সিল। তো যাই হোক, অ্যাটর্নি জেনারেল কখনোই কিসের সদস্য হবেন না, ট্রাইব্যুনালের সদস্য হবেন না। তারপরে দেখেন, পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব ট্রাইব্যুনালের সচিব হবে। বিধিগত 49, অর্থাৎ আহ, আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের যিনি সেক্রেটারি বা সচিব তিনি ট্রাইব্যুনালেরও সেক্রেটারি, অথবা মানে সেক্রেটারি ও সচিব হবেন।
এটাই বলেছে। নাম খেয়াল নাই, নাম আপনারা মুখস্থ ডেপুটি রাখেন। অ্যাটর্নি আর দেখেন, সহকারী অ্যাটর্নিদের পদমর্যাদা কার? আচ্ছা এটা দেখেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স লিখে সার্চ দিয়েন গুগলে, ওই জায়গা আছে, এই মুহূর্তে বলতে পারতেছি না। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, বিগত বছরের প্রশ্ন, বাংলাদেশ বার কাউন্সিল একটি কি বলেন? স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত সংস্থা। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি কি? প্রেসিডেন্টস অর্ডার, অর্ডিন্যান্স, অ্যাক্ট, রুলস, কোনটা? প্রেসিডেন্টস অর্ডার। 4 নাম্বার প্রশ্ন যদি দেখেন, রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বার কাউন্সিল গঠিত হয়? 46 নং। 5 নাম্বার দেখেন, বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয় কয় ব্যক্তির সমন্বয়? 3 ব্যক্তি। 3 ব্যক্তির সমন্বয়। তো এখানে অন্যান্য যে ধরনের প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন, মোটামুটি সবগুলাই গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্ন বুঝতে না পারলে আমাকে অবগত করিলেন। 13 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের যে 13 নাম্বার, যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সচিব হবে কে? পদাধিকার বলে বার কাউন্সিলের যিনি সচিব তিনি কি ট্রাইব্যুনালেরও সচিব। সচিব। এখন আমরা চলে আসি, দেখেন বার কাউন্সিলের মেয়াদ। বার কাউন্সিলের মেয়াদটা বলছে 4 অনুচ্ছেদে বার কাউন্সিলের মেয়াদ হবে 3 বছর। অ্যাকচুয়ালি এখানে বার কাউন্সিলের মেয়াদ বলতে বোঝানো হচ্ছে যে বার কাউন্সিলের যে কমিটি আছে সেই কমিটির মেয়াদ। সুতরাং বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের পদের মেয়াদ কত বছর? 3 বছর। নির্বাচিত যে পদের সদস্য তাদের পদের মেয়াদ কত বছর? 3 বছর। এই 3 বছর আন্ডারলাইন করেন, এই 3 বছর শুরু হবে বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের 1 জুলাই হতে। বার কাউন্সিলের মেয়াদ শেষে বার কাউন্সিলের সদস্যরা তাদের পদ হারাবে। একটু বুঝেন, এখানে বেশ কতগুলো কথা বলছে। প্রথমত বলছে যে বার কাউন্সিলের মেয়াদ কত বছর? 3 বছর। এই 3 বছর মানে হলো বার কাউন্সিলের যে কমিটি আছে সেই কমিটির মেয়াদ। এবং এই 3 বছর শুরু হবে বার কাউন্সিলের যে নির্বাচন, তার নির্বাচনের হওয়ার কয় তারিখ থেকে? 1 জুলাই। ধরেন আপনাদের মারফত শুনেছি যে এবার নাকি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের বছর। তাহলে নির্বাচন নিয়ম মতে একটু পরে আসতেছি, নির্বাচন হতে হয় 31শে মে অথবা তার আগে। 31শে মে অথবা তার কি আগে। কিন্তু নির্বাচন 31শে মে হোক বা আগেই হোক, যারা নির্বাচিত হলো তারা তাদের দায়িত্ব গ্রহণ করবে কবে থেকে? 1 জুলাই থেকে। ঠিক আছে, তো এখানে 2টা জিনিস মনে রাখবেন, নির্বাচন হবে 31শে মে অথবা তার পূর্বে, আর তাদের যারা নির্বাচিত হবে তারা দায়িত্বভার গ্রহণ করবে কবে থেকে? 1 জুলাই। 1 জুলাই থেকে। জেনে রাখা ভালো, দেখেন বার কাউন্সিলের সাধারণ নির্বাচন হয় বার কাউন্সিলের মেয়াদ যে বছর শেষ হয় সেই বছর 31শে মে অথবা তার পূর্বে। এটা বলছে কত অনুচ্ছেদ? 8 অনুচ্ছেদ। তো নির্বাচনের বছরে নির্বাচন হবে, সর্বশেষ ডেট 31শে মে, ইচ্ছা করলে এর আগেও হতে পারে। বুঝছেন? অন্যদিকে বার কাউন্সিলের মেয়াদ শুরু হয় বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের পর 1 জুলাই হতে। তাহলে নির্বাচনের সর্বশেষ তারিখ হলো 31শে মে অথবা তার আগেও হতে পারে, কিন্তু যারা নির্বাচিত হলো তারা দায়িত্ব গ্রহণ করবে কবে? 1 জুলাই। ধরেন এই বছর যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের সর্বশেষ সীমা কত? 31শে মে। আর 31শে মে ধরলাম যদি নির্বাচন হয়, তাহলে যারা নির্বাচিত হবে তারা তাদের পদ গ্রহণ করবে কবে? 1 জুলাই। বিমল সাহেব বলেন, তাহলে এই যে 31শে মে 1 জুন থেকে 30শে জুন পর্যন্ত এই 1 মাস দায়িত্ব পালন করবে কারা? বলেন। আগে যারা ছিল তারা। আগে যারা ছিল তারা। যেরকম আপনারা যদি দেখে থাকেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, উনি নির্বাচিত হয়েছে, আমেরিকার ইলেকশন হয় নভেম্বর মাসে, কিন্তু উনি দায়িত্ব গ্রহণ করছে কবে? এই যে জানুয়ারিতে। এতদিন কে দায়িত্ব পালন করছে? বাইডেন দায়িত্ব পালন করছে। জি। তো এখানে অনুচ্ছেদ আপনার মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখেন কবে নির্বাচনের সর্বশেষ সময় আর কবে দায়িত্ব গ্রহণ করবে, তারিখ 2টা মনে রাখেন। তো এখানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা দেখেন, সদস্য মোট সদস্য হলো কতজন? 15 জন। 14 জন হচ্ছে নির্বাচিত আর একজন হচ্ছে পদাধিকার বলে। পদাধিকার বলে বলে এক্স অফিসিও। পদাধিকার বলে ইংরেজি কি? এই তো আরিফ সাহেব হয়েছে। পদাধিকার বলে
এক্স অফিসিও। ঠিক আছে, তো এখন একটা কথা শুনেন, একটা কথা ওখানে বলা হয় নাই, সে কথাটা হলো উম, এই যে বার কাউন্সিলের নির্বাচন হতে হবে কত বছর? 3 বছর। 3 বছরের মধ্যে। এবং এখানে একটা বিধান আছে দেখেন, আহ এই লাস্টের লাইনটা জেনে রাখা ভালো, উপরে একটু দেখেন, জেনে রাখা ভালোর উপরে একটা কথা আছে যে বার কাউন্সিলের মেয়াদ শেষে বার কাউন্সিলের সদস্যরা তাদের পদ হারাবে। কি হবে? মানে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে না পারেন, তাহলে অটোমেটিক্যালি তারা তাদের পদে আর বহাল থাকবে না। এখন ধরেন আহ, যখন আমাদের করোনার বছর ছিল 2020, 2020 সালে ছিল নির্বাচনের বছর। তো 2020 সালে যখন সারা বাংলাদেশে লকডাউন, ওই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আবার আপনি যদি নির্বাচন নাও করেন, তাহলে তাদের যারা বর্তমানে পদে আছে সবাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। মানে প্রতিষ্ঠানের একটা ভবিষ্যৎ অন্ধকার হওয়ার মতো অবস্থা। তখন এই 8 অনুচ্ছেদটা, এই যে যে আমাদের যে 8 অনুচ্ছেদে যে জায়গা বলছে যে 31শে মা তার বা তার পূর্বে যে ইলেকশনের কথা বলছে, এই 8 অনুচ্ছেদটা সংশোধন করা হয়। সংশোধন করে ওখানে বিধান করা হয় যে যদি কোনো কারণে ধরেন আপনার দৈব কারণ হইতে পারে, মানে বা কোনো মহামারীর কারণে হতে পারে, যদি নির্বাচনের বছর এই এই জিনিসটা হয়, নির্বাচন অনুষ্ঠিত যদি সম্ভব না হয়, তাহলে অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করবে। কে বলেন? অ্যাডহক মানে ধরেন যেমন বর্তমানে আমাদের বাংলাদেশ সরকার আছে কি, বা অন্তর্বর্তীকালীন সরকার, এরকম অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করবে। এবং অ্যাডহক কমিটির দায়িত্ব হবে 1 বছর। কত বছর? 1 বছর। তাহলে যদি আপনাকে বলে যে বার কাউন্সিলের যে অ্যাডহক কমিটি, এর মেয়াদ কত বছর? 1 বছর। এবং এটা প্রণয়ন করা হয় কত সালে? 2020 সালে। এই সংশোধনীটা আনা হয় কত সালে? 2020 সালে। ধন্যবাদ। হ্যাঁ, এই যে এখন তো অ্যাড কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে না, বাংলাদেশ। এখন তো অ্যাডহক না। অ্যাড কমিটি কিন্তু এই যে মানে এই সদস্যই হয়ে গেছে, কি হয়েছে? মানে যাদের পদ হয়েছে, পদ হারাইছে তো 2-1 জন। তো তারপরে অ্যাড কমিটি করবো না। অ্যাডহক তো আপনার পুরোটা কি অ্যাডহক করছে নাকি 2-1 জন বাদ দিছে, কোনটা? কিন্তু তো না, পুরোটা অ্যাডহক না। ও আচ্ছা, তাই আচ্ছা, যদি ধরেন এই মুহূর্তে অ্যাডহক কমিটি হয়ে যেত, জি কারণ সবাই তাদের মানে চলে গেছে জি। দেশে। এখন ধরেন আপনার নির্বাচন তো ধরেন এই যে মে মাস শেষ আগ পর্যন্ত, এরা কি চাইলে মে মাস পর্যন্ত করবে নাকি নেক্সট 1 বছর পর্যন্ত? 1 বছরের ওই এক তাদের বছর মেয়াদের মধ্যে আগামী বছর। এক বছর, তাহলে কি এই নির্বাচনটা তাদের এই নির্বাচন যদি তারা করতেই পারবে, তাহলে তো অ্যাডহকের কোনো দরকারই নাই, যারা আছে তারাই করতে পারতো। 2021 সালের 28শে জুলাই সংশোধন গতবার না। আচ্ছা, হতে হতে পারে 21 সালের 28শে জুলাই, তাহলে তাই। হ্যাঁ বলেন, কি বলছি ভাই? মানে তুমি ধরেন 6 মাস আছে ধরেন আমার হাতে, 6 মাসের মানে নির্বাচন আর 6 মাস আছে, কিন্তু আমার এখন 6 মাস আগে কমিটি নাই প্রায় তখন যদি অ্যাড কমিটিটা গঠন করা হয়, তখন কি তারা ওই 1 বছর চালাবে নাকি ওই না না, নির্বাচন আর করবে? ধন্যবাদ আলমী সাহেব। যদি যে কমিটি আছে সেই কমিটিরই যদি নির্বাচনের সুযোগ থাকে, মানে 6 মাসের মধ্যে যদি অ্যাডহকই পারে, তাহলে তো যারা কমিটি আগে ছিল তারাও পারার কথা। তাহলে তো অ্যাডহক কমিটি গঠন করার দরকার নাই। যারা পূর্বে ছিল তারা তো চলে গেছে, মনে করেন তারাও জানতো না যে তারা চলে যাবে। হ্যাঁ, বুঝতে পারলো, হুটহাট করে তারা নাই হয়ে গেল। এখন যে ধরেন এখন তো 6 মাস বাকি আছে, এখন তো অ্যাডহক কমিটি অবস্থিত দরকার। এখন কি এরা অ্যাডহক কমিটি করবে হচ্ছে নেক্সট নির্বাচনের আগ পর্যন্ত, নাকি 1 বছর পরে পরবর্তী যে মে মাসের? তারা মোটামুটি তাদের পদের মেয়াদে 1 বছর, 1 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবে। আর আপনি যে কথা বলেছেন যে বর্তমানে কিন্তু আমার জানা মতে টোটালি এই 14 জন সদস্যই অ্যাডহক কমিটির সদস্য না। এখানে ওই যে আওয়ামী লীগ মনোনীত কয়েকজন চলে গেছে, তারা বাদ হয়ে গেছে। ওইটা কিন্তু বলতেছি। রুহুল কুদ্দুস কাজল স্যার কিন্তু আগের হুম, বার কাউন্সিল যে কমিটি ছিল তাদের মানে তাদের নির্বাচিত, তাইলে ওনারও থাকার কথা ছিল না। আমি যেটা বললাম ওইটা না, রানিং এর না, এমনি বলতেছি যে ধরেন 6 মাস আগে বাতিল হয়ে গেল, এই যে নতুন যে অ্যাডহক কমিটি করবে এটা কি মানে পরবর্তী ইসের জন্য? তাদের মেয়াদ 1 বছর, 1 বছরের মধ্যে তারা শেষ মেয়াদের মধ্যে ইলেকশন করবে। তো জি। কি করবে? হ্যাঁ, আচ্ছা দেখেন, আহ, আমরা মোট সদস্যতে চলে আসি। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য হলো 15 জন। 14 জন হলো আপনার নির্বাচিত, আর 1 জন হচ্ছে পদাধিকার বলে। পদাধিকার মানে হলো যে বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল, তিনি পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অলরেডি হয়ে বসে আছেন।
বুঝতে পারছেন? তো দেখেন, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সাধারণ আসন থেকে, আন্ডারলাইন করেন, 7 জন অ্যাডভোকেট। বার কাউন্সিলের সাধারণ আসন থাকে, সাধারণ আসন থেকে কয়জন? 7 জন। আর 7টি গ্রুপে বিভক্ত আঞ্চলিক বার সমিতি হতে 7 জন অ্যাডভোকেট। সারা বাংলাদেশকে, সারা বাংলাদেশের যত বার অ্যাসোসিয়েশন আছে এইগুলারে ভাগ করে 7টা গ্রুপে, 7টা গ্রুপ থেকে 7 জন। আর সাধারণ আসনে হলো ওই যে আওয়ামী লীগ বিএনপি মনোনীত যারা, এরা এরা মানে প্রতিদ্বন্দ্বিতা করে কোন আসন থেকে? সাধারণ আসন থেকে। এই সাধারণ আসন থেকে কয়জন? 7 জন। আর বার সমিতিকে ভাগ করলো 7টা অঞ্চলে। এই 7টা অঞ্চল থেকে 7 জন, 7 7 14। আর অটোমেটিক্যালি তো একজন হয়েই আছে, তিনি কে? অ্যাটর্নি জেনারেল। এই হলো মোট কয়জন? 15 জন। আচ্ছা, যাদের মন চায় যে এই 7টা গ্রুপ কিভাবে ভাগ করে বা আহ, সাধারণ আসনে সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তারা 101টা বিধির ওই জায়গা বিস্তারিত পড়বেন। এটা আমাদের জন্য অপ্রাসঙ্গিক। যে জিনিস অপ্রাসঙ্গিক তার পিছনে সময় নষ্ট করে কোনো মানে হয় না। আচ্ছা, আঞ্চলিক বার সমিতি হতে 7 জন অ্যাডভোকেটকে নির্বাচিত করার জন্য সরকার, আন্ডারলাইন করেন, বার সমিতিকে 7টি গ্রুপে ভাগ করবে। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে বার সমিতিকে কয়টি ভাগে ভাগ করবে। কে কে করবে? সরকার। এইটুকু হলো প্রশ্ন। কে ভাগ করবে? সরকার। কয় ভাগে? 7 ভাগে। তাহলে অনুচ্ছেদ দরকার নাই। অনুচ্ছেদ ওই যে 5 অনুচ্ছেদে আছে, সব 5 অনুচ্ছেদ। বার কাউন্সিলের অনুচ্ছেদ পড়া একেবারেই বৃথা। আচ্ছা, কালে ভদ্রে একটা অনুচ্ছেদ রিলেটেড প্রশ্ন আসতেও পারে, আর যা আসে তা আমরা পারবো। ধরুন অনুচ্ছেদ আসলে বড় ধর এটা আসতে পারে যে ট্রাইব্যুনাল গঠিত হয় কত অনুচ্ছেদে? 33 অনুচ্ছেদে। বুঝছেন? আচ্ছা, জেনে রাখা ভালোতে দেখেন, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্য, বার কাউন্সিলের 15 জন নির্বাচিত সদস্যদের মধ্যে, অ্যাকচুয়ালি নির্বাচিত সদস্য 15 জন না, মোট সদস্য 15 জন, নির্বাচিত কয়জন? 14 জন। 7 জন সাধারণ আসনে নির্বাচিত এবং 7 জন আঞ্চলিক বার সমিতি হতে নির্বাচিত এবং একজন পদাধিকার বলে। অর্থাৎ এই যে আন্ডারলাইন করেন, 14 জন নির্বাচিত এবং একজন হচ্ছে পদাধিকার বলে মনোনীত। তো এটা একটু দেখেন, কোন অ্যাডভোকেট, আন্ডারলাইন করেন এটা, এই কথাটা গুরুত্বপূর্ণ, পর পর বা ধারাবাহিকভাবে 2বারের অধিক বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করবে না। মানে একজন ব্যক্তি যদি, সে ধরেন রুহুল কুদ্দুস কাজল স্যার নির্বাচিত হলো, এই বছর হয়েছে, তিনি এই নেক্সট ইলেকশনও দাঁড়াইলে যদি নির্বাচিত হয়, 2বার হয়ে গেল, পরের বছরের উনি কি করতে পারবে না? দাঁড়াইতে পারবে না। ওনারে কি দেওয়া হয়েছে? মানে আমাদের আইনে এটা নিষেধ আছে। উনি যদি চান 1 বছর বিরতি দিয়ে আবার দাঁড়াইতে পারে, মানে একবার বিরতি দিয়ে আর একবার দাঁড়াইতে পারবে। তো এই কারণে বলতেছে যে কোন অ্যাডভোকেট কয়বার হতে পারবে না? পর পর 2বার। কিন্তু আমি এবার হলাম, নেক্সট ইলেকশনে হইলাম না, তারপরে ইলেকশনে হইলাম, তারপরে ইলেকশনে হইলাম না, তারপরে ইলেকশনে হইলাম, এরকম কিন্তু হওয়া যাবে, কিন্তু পর পর কয়বারের বেশি হওয়া যাবে না, 2বারের বেশি। ধন্যবাদ। তো এখানকার আপনার অনুচ্ছেদ মনে রাখার দরকার নাই, জাস্ট আপনি ফ্যাক্ট গুলা মনে রাখেন। ফ্যাক্ট মানে এরকম যে মোট সদস্য কয়জন? 15 জন মনোনীত, মানে পদাধিকার বলে একজন, 14 জন কি নির্বাচিত, সাধারণ আসন থেকে কয়জন? 7 জন। আর আঞ্চলিক যে ভাগ ভাগ করছে ওখান থেকে কয়জন? 7 জন। তাহলে 7 7 14 আর 1 15। আর এই 7টা অঞ্চলে ভাগ করবে কে? সরকার। তারপরে যদি বলি যে কোনো সদস্য কয়বারের বেশি নির্বাচিত হতে পারবে না, পরপর 2বার বিরতি দিয়ে আবার কিন্তু হতে পারবে। জি, হ্যাঁ অবশ্যই। এই যে এখানে দেখেন যে অ্যাডভোকেট পর পর বা ধারাবাহিক ভাবে 2বারের অধিক সদস্য পদ গ্রহণ করবে না। বুঝতেন? আচ্ছা, তো কমিটির মানে নির্বাচিত তো প্রথম হলোই মানে অ্যাটর্নি জেনারেল, তারপরে কারা কি আসতেছি আসতেছি আসতেছি, জি আসতেছি, ধৈর্য ধরেন করেন। আচ্ছা, বার কাউন্সিলের সদস্যদের পদ শূন্য হওয়া, আন্ডারলাইন করেন, সদস্যদের পদ শূন্য হওয়া। মানে আমাদের এই যে 15 14 জন সদস্য বা 15 জন সদস্য, এনাদের সদস্য পদটা কখন শূন্য হবে, কখন আর তারা বার কাউন্সিলের সদস্য থাকবে না, এটা আলোচনা করছে বিধি 91-তে। বিধি 91। এখন বলেন তো,
বিথিকা বলেন, এই যে যে বিধি 91 এটা কি বার কাউন্সিল অর্ডারে আছে নাকি বার কাউন্সিল রুলসে আছে? বিথিকা, স্যার অর্ডার করি নাই স্যার। করা লাগবে কি? আমি বুঝাইছি না গতদিন? 91 বিধি এটা কি বার কাউন্সিল অর্ডারে আছে নাকি বার কাউন্সিল রুলসে আছে? ও বিধি মানে তো রুলস। একজনের প্রশ্ন করছে, বলো তো 21শে ফেব্রুয়ারি কোন মাসে? এখন সে যদি বলে যে কোন মাস, তা তো আমার মনে নাই। ঠিক আছে, হ্যাঁ। তো তা আপনারা তো আমি সেরকমই প্রশ্ন করলাম যে 91 বিধি কিসে আছে, বার কাউন্সিল অর্ডারে আছে না রুলসে আছে, কিসে আছে? হ্যাঁ, বিধিতে আছে বিথিকা। বিধিতে মোট 101টা বিধি আছে না? আর অর্ডারে তো আর বিধি নাই, অর্ডারে কি আছে? অনুচ্ছেদ আছে 46টা। জি। তো যে সকল কারণে বার কাউন্সিলের সদস্যদের পদ শূন্য হতে পারে সেটা দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 91 বিধিতে আলোচনা করা হয়েছে। 91 বিধি অনুসারে বার কাউন্সিলের কোন সদস্যদের পদ শূন্য হবে যদি, এটা গুরুত্বপূর্ণ, বার কাউন্সিলের সচিবের নিকট কোন সদস্য তার পদত্যাগ পত্র অর্পণ করে পদত্যাগ করলে। ধরেন এই যে যে 15 জন সদস্যের কেউ যদি পদত্যাগ পত্র দেয় কার কাছে? সচিবের কাছে, যে আমি আর এই দায়িত্ব পালন করব না, তাহলে তার সদস্য পদ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তারপরে দেখেন, অ্যাডভোকেট তালিকা হতে অপসারিত করা হলে, যদি সেই অ্যাডভোকেটই না থাকে তাহলে আর কিভাবে সে বার কাউন্সিলের সদস্য হবে? আচ্ছা, তারপরে দেখেন, বার কাউন্সিল মিটিং এ পরপর, বার কাউন্সিল মিটিং এ পরপর বলতেন 3টি মিটিং এ অনুপস্থিত থাকলে, বার কাউন্সিলের যে সভা অনুষ্ঠিত হয় এই বা সভা বা মিটিং, এই কয়টা সভায় সে অনুপস্থিত থাকলে? 3টা, পরপর 3টা। প্রথম মিটিং এবং শেষ মিটিং এর মধ্যে বলতেন বিরতি 4 মাসের কম হবে না। প্রথম মিটিং এবং শেষ মিটিং এর বিরতি হতে হবে অ্যাটলিস্ট 4 মাস। অ্যাটলিস্ট কত মাস? 4 মাস। যদি ধরেন 3টা মিটিং হয়েছে 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু তার 3টা এসে আসে নাই, তাহলে সদস্যপদ শূন্য হবে না? হবে না। সদস্যপদ শূন্য হবে যখন 3টা মিটিং এ অনুপস্থিত ছিল, কিন্তু প্রথম এবং তৃতীয় মিটিং এর মাঝের যে সময়, এই সময়টা 4 মাসের বেশি। 4 মাসের বেশি, জি। শর্ত হলো বার কাউন্সিলের চেয়ারম্যানের নিকট থেকে, আন্ডারলাইন করেন, চেয়ারম্যানের নিকট থেকে অনুমতি নিয়ে অনুপস্থিত থাকলে সেটা মিটিং এ অনুপস্থিত হিসেবে গণ্য। তবে আপনি যদি মিটিং এ অনুপস্থিত আছেন বাট অনুমতি নিয়েছেন কার কাছ থেকে? চেয়ারম্যানের কাছ থেকে। ছোটবেলায় আমরা যখন স্কুলে না যাইতাম, পরের দিন অনেক স্যাররা যে নিয়ে যাইতে বলতো, মানে দরখাস্ত বা অভিযোগ নিয়ে যাওয়া লাগতো। কিন্তু অনেক সময় দেখা গেল যে আপনি আগে ভাগে আবেদন করতে পারেন যে স্যার আমি অমুক তারিখে আসবো না। তো সেই ক্ষেত্রে তো আর তারপরে আর অনুমতি নেওয়া, মানে পরে আর দরখাস্ত টরখাস্ত দেখানো লাগতো না। তো বিষয়টা এরকম যে আপনি যদি চেয়ারম্যানের কাছ থেকে আগে আগে অনুমতি নিয়ে নেন, তাহলে ওই 3বার অনুপস্থিত হলে সমস্যা নাই। চেয়ারম্যান মানে অ্যাটর্নি জেনারেল, চেয়ারম্যান মানে অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তাকে পদোন্নত করা হলে, ধরেন যিনি বার কাউন্সিলের সদস্য তিনি তো একজন অ্যাডভোকেট, এখন তারে যদি ধরেন রুহুল কুদ্দুস কাজল স্যার, ওনাকে যদি এখন জাস্টিস বানানো হয়, তাহলে ওনার সদস্যপদ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে সদস্যপদ। উনি ওই যে আমাদের বিএনপির, মানে বিএনপির মনোনীত অ্যাডভোকেট, এখানে হয়েছে আর কি, বার কাউন্সিলের সদস্য, সুপ্রিম কোর্ট বার সমিতির একাধিকবার সম্পাদক, নির্বাচিত সম্পাদক। দেখেন, না না না, ওনার ওনার কথা বারবার বলতেছি কেন? 15 জনের মধ্যে ওনার নামই আমার মনে আছে, আর কারোর নাম মনে নাই। ঠিক আছে, আর বর্তমানে অ্যাটর্নি জেনারেল স্যারের নাম আমার মনে নাই, তো এই কারণে ওনার কথা বলা। দেখেন, আর ওনারই চিনি। তো বার কাউন্সিলের কোন সদস্য যাকে অ্যাডভোকেট হিসেবে বরখাস্ত করা হয়েছে, সে তার বরখাস্তের মেয়াদে বার কাউন্সিলের সদস্য হিসেবে কার্য করবে না। যারে বরখাস্ত করা হয় সে কাউন্সিলের সদস্য হিসেবে কি করবে না? কোনো কাজ করবে না।
কিন্তু বার কাউন্সিলের সদস্য হিসেবে তার পদ শূন্য হবে যদি ধরেন একজন সদস্যরে বরখাস্ত করা হয়েছে, বরখাস্ত অ্যাডভোকেট হিসেবে যদি বরখাস্ত করা হয়, সরি ধরেন অসদাচরণের জন্য কাউরে, অসদাচরণের জন্য তো মামলা করে কোথায়, ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে বিচার শেষে একজন আইনজীবীরে বরখাস্ত করছে 3 মাসের জন্য। কয় মাস? 3 মাস। এবং যে আইনজীবীকে বরখাস্ত করছে সেই আইনজীবীটা বার কাউন্সিলের একজন সদস্য। তো সে বরখাস্ত হইলেই সে কিন্তু বার কাউন্সিলের সদস্যপদ শূন্য হবে না। জাস্ট ওই 3 মাস সে বার কাউন্সিলের সদস্য হিসেবে কোনো কি করবে না, কোনো কাজ করবে না। তবে দেখেন তার বরখাস্তের মেয়াদ 1 বছর বা তার বেশি মেয়াদের হয়। যদি তারে আইনজীবী হিসেবে বরখাস্ত করা হয় 1 বছর অথবা তার কত বেশি, তাহলে তার সদস্যপদ কি হবে, শূন্য হবে। বা তার বরখাস্তের মেয়াদ বার কাউন্সিলের সদস্য হিসেবে তার যে মেয়াদ সেই সম্পূর্ণ মেয়াদের জন্য হয়। এটার অর্থ হলো যে ধরেন উনি আহ বার কাউন্সিলের যে সদস্য ওনাদের পদের মেয়াদ কতদিন, 3 বছর। তাহলে যখন ওনারে বরখাস্ত করছে তখন ধরেন ওনার পদের মেয়াদ হয়ে গেছে 6 মাস, এবং 6 মাসের জন্য ওই যদি বরখাস্ত করে তাহলে উনি কি, ওনার পদ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এখানে 1 বছর হচ্ছে না, বাট 6 মাস হয়েছে, তারপরেও হবে। কেন হবে? কারণ ওই মেয়াদের পরে ওনার আর মেয়াদ নাই। বুঝতে পারছেন? তো এই কারণে আমাদের মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। দেখেন আমরা কি কি পেলাম, পদত্যাগ পত্র জমা দিতে হবে কার কাছে, সচিবের কাছে। আচ্ছা, যদি অ্যাডভোকেট হিসেবে সে কি হয়, অপসারিত হয়, অ্যাডভোকেট হিসেবে অপসারিত হয়। আচ্ছা, যদি সে অনুপস্থিত থাকে কয়টা মিটিং এ, তবে প্রথম এবং তৃতীয় মিটিং এর ব্যবধান হতে হবে কয় মাসের বেশি, 4 মাসের বেশি হতে হবে। জি। আচ্ছা, এবং যদি তাকে কিসে পদোন্নতি করা হয়, সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে পদোন্নতি করা হয়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো অ্যাডভোকেটকে, যে অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য, তাকে যদি অ্যাডভোকেট তালিকা থেকে বরখাস্ত করা হয়, তাহলে বরখাস্ত করলেই কি তার সদস্যপদ শূন্য হবে? না, বরখাস্ত করলে সে বার কাউন্সিলের সদস্য হিসেবে যতদিন বরখাস্ত ততদিন কাজ করবেন। তবে যদি বরখাস্তের মেয়াদ হয় 1 বছর অথবা তার বেশি, তাহলে তার পদ কি হবে, শূন্য হবে। অথবা তার বরখাস্তের মেয়াদ বার কাউন্সিলের সদস্য হিসেবে তার যে মেয়াদ সেই সম্পূর্ণ মেয়াদের জন্য হয়। যে ব্যাখ্যা আমি দিলাম, যে এরকম ধরনের 1 বছরের কমই হলো বা 1 বছরের কমই হলো, কিন্তু যে কয়দিন বরখাস্ত করছে ওই কয়দিন বার কাউন্সিলের মেয়াদও সেই কয়দিন, তাহলে তার সদস্যপদ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো এতক্ষণ যা পড়লাম কোনো অনুচ্ছেদ মুখস্থ করা লাগবে না, জাস্ট মূল বিষয়টা বুঝতেন কিনা, ফ্যাক্ট গুলো মনে রাখবেন। আমরা বিগত বছরের 1 নাম্বার প্রশ্ন দেখেন, একজন বার কাউন্সিল সদস্যের পদ শূন্য হয় না ফৌজদারি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলে। কোথাও কি বলেছে যে ফৌজদারি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলে সদস্যপদ শূন্য হবে? হবে না। কিন্তু পদত্যাগ করলে, চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পরপর 3টি মিটিং এ অনুপস্থিত থাকলে, তারপরে আইনজীবী তালিকা থেকে কি হলে, এগুলার ক্ষেত্রে কিন্তু বলা আছে। তাহলে ফৌজদারি কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত হলে কিন্তু কি হবে না, তার সদস্যপদ শূন্য হবে না। বিথিকা বলেন তো, যদি দেওয়ানি কারাদণ্ডে দণ্ডিত হয়, বিথিকা সেটা আসামি স্যার, বাদ বলেন, দেওয়ানি কারাগারে যদি সে দণ্ডিত হয়, দেয়ানি কারাগারে কি সদস্য আর নাই তো স্যার, ওই 15 জনের ভিতর আছে নাকি স্যার? ধরেন বার কাউন্সিলের একজন সদস্য, তারে বাংলাদেশের একটা আদালত দেওয়ানি কারাগারে পাঠাইছে 6 মাসের জন্য। এখন তার সদস্যপদ কি বহাল আছে কিনা এটা জানতে চাইছি আপনার কাছে। আরিফ সাহেব স্যার এই মাত্র ফৌজদারি যে কথাটা বলেন ওই একই ক্ষেত্রে কাজে। জি, তো দেওয়ানি কারাদণ্ড হোক বা ফৌজদারি কারাদণ্ড হোক, সদস্যপদ কি থাকবে না, শূন্য হবে না আর কি, ওনার সদস্যপদ বহাল থাকবে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত? গ্রুপ ভিত্তিতে কয়টা? 7টা। সাধারণ আসন থেকে 7টা। তো এগুলো মোটামুটি পারবেন। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, 5 নাম্বার, যে
কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি। উপর্যুপরি মানে হলো মানে পরপর কয়বার বেশি? দুইবার বেশি। হ্যাঁ ভাই। 6 নাম্বারটা দেখেন, বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো 31শে মে। জি। 7 নাম্বারটা দেখেন, সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হবার বছরের মে মাসের 31 তারিখে অথবা তা কি আগে। বিধিকা বলেন যে নির্বাচন হওয়ার পরে দায়িত্ব নতুন যারা নিবে তারা দায়িত্ব নিবে কবে থেকে? বিধিকা পয়লা জুলাই। 1 জুলাই। ধন্যবাদ, এই তো মনে আছে। স্যার ঘুম আসতেছে ঘুম। ঘুম তো আসবেই, আমার কথা শুনলে মানুষের ঘুমই আসে। পড়াশোনা ঘুম আসে, বাসে বসে ঘুম পড়ছে। চা বানাই খান, দেখেন। আচ্ছা, তোমরা দুইজন ব্যক্তি কি করতেছো? যে কি রে? আচ্ছা আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি। 3 নাম্বার প্রশ্নটা দেখি যে বার কাউন্সিলের মেয়াদ বা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের পদের মেয়াদ নির্বাচনের পর কবে থেকে? 1 জুলাই হতে 3 বছর। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, পদাধিকার বলে কে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য? কে? কি জেনারেল? অ্যাটর্নি জেনারেল। খালি জেনারেল বললে হবে? আচ্ছা, তো এখানে 8 নং প্রশ্নটা দেখেন, পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত? একজন। 9 নাম্বারটা দেখেন, ওই যে আন্ডারলাইন করেন, সাধারণ আসন থেকে কয়জন? 7 জন। আর স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বা সমিতিকে বিভক্ত করবে কয় ভাগে? 7 ভাগে। তো এগুলো মোটামুটি পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আমরা সরাসরি চলে আসি অনুচ্ছেদ 6। বারবার ধরা ভাই, এটা যদি বার সবাই দিতে আসতে হবে না। ভাই স্যার আপনি তো সব দলের দেখেন, আমি তো ঘুম করে করে সে গেল। আচ্ছা, বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, আলামিন সাহেব আপনার প্রশ্নের উত্তর যে বার কাউন্সিলে আর কারা কারা আছে? বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অনুচ্ছেদ 6। 6-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিলের একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবে। তাহলে 15 জনের মধ্যে একজন তো অলরেডি চেয়ারম্যান আছেন। ভাইস চেয়ারম্যান হবেন কয়জন? একজন। দেখেন, চেয়ারম্যানকে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান কে দেখেন, বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে। অ্যাটর্নি জেনারেল তো হয়ে গেল, আর বাকি 14 জনের মধ্যে থেকে একজন নির্বাচিত হবে কে? ভাইস চেয়ারম্যান। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আমি মানে যেটা মানে যে নির্বাচন হয় এ লাইব্রেরিয়ান এ হচ্ছে কোষাধ্যক্ষ এবং যে তো জায়গার নাই আর। দেখেন, এটা তো মানে স্থানীয় বার না? হ্যাঁ, তো তারপরে দেখেন, বার কাউন্সিলের গঠনের পর ইহার আন্ডারলাইন করবেন প্রথম মিটিং এ বার কাউন্সিলের সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। এটা গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে হবে কবে? কবে? প্রথম ওই নির্বাচনের পর প্রথম মিটিং এ। মিটিং এ। বার কাউন্সিল নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে। আন্ডারলাইন করেন, গোপন ব্যালটের মাধ্যমে নয়। সরাসরি কে কারে ভোট দিছে জানা যাবে। দেখতে হবে। এই যে আমি আমাকে ভোট দিলাম। হ্যাঁ, প্রকাশ্য ব্যালট। প্রকাশ্য ব্যালট সরাসরি বলে দিব। যেমন ধরেন এই জায়গায় একজন চেয়ারম্যান আছেন, এখন বাকি সবার মধ্যে দেখা গেল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে আমাদের আরিফ সাহেব আর বিথিকা। এখন আমরা ভোট দেবো, ওই ভোটটা গোপনে না, আমরা সহজে সবার সামনে বলবো যে আমি বিথিকারে ভোট দিলাম, বিমল সাহেব বললো যে আমি আরিফকে দিলাম। মানে কে কারে ভোট দিছে এটা কি জানা যাচ্ছে। জি, এই যে প্রথম সিস্টেমটা পৃথিবীতে না প্রকাশ্যে মানুষ এটা এটা ভালো হয়। দেখেন, অনেকে না দিয়ে করে দিছি। এই শত্রু। আচ্ছা দেখেন তো সচিব, দেখেন সচিবের সচিব সেক্রেটারি পাশে লেখেন সম্পাদক। আবার এক সময় জিজ্ঞেস করবেন স্যার সম্পাদক কারে কয়? তা তো জানলাম না।
চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানলাম, সম্পাদককে, বার কাউন্সিলের যিনি সচিব তিনি সম্পাদক, তিনি সেক্রেটারি। বাংলাদেশ বার কাউন্সিলের একজন সচিব থাকবে। সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্যে হতে বার কাউন্সিলের সচিব নিয়োগ করবে। এটা নিয়োগ করবে হলো সচিব। সচিবরে নিয়োগ করবে কে? সরকার। কাদের মধ্য থেকে? জেলা ও দায়রা জজ না, কিন্তু কি বলেন, জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। বার কাউন্সিলের সচিবের পদের মেয়াদ হবে, আন্ডারলাইন করবেন, সরকার যেমন মেয়াদ নির্ধারণ করে, সরকার যেমন মেয়াদ নির্ধারণ করে সচিবের মেয়াদও ততদিন হবে। 6 ক অনুচ্ছেদটি গোল দিবেন 2012 সালে সংযুক্ত করা হয়, অর্থাৎ সচিব নামক পদটি এটা সৃষ্টি করা হয় কত সালে? 2012 সালে। বুঝতে পারছেন? তো এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে বার কাউন্সিলের সভাপতি হলেন অ্যাটর্নি জেনারেল, আর বার কাউন্সিলের সম্পাদককে সেক্রেটারি বা সচিব যিনি, তিনি হলেন সম্পাদক। এখন আখিনুর সাহেব বলেন, আখিনুর ঘুম আসছে নাকি? আখিনুর বলেন যে বার কাউন্সিলের মোট সদস্য কয়জন আখিনুর? 15 জন। এই 15 জনের মধ্য থেকে কি সম্পাদক নির্বাচিত হয় কিনা? হুম, সম্পাদক কিভাবে হয় তাহলে বলেন? মাত্র পড়ছি আমরা, সম্পাদকরে নিয়োগ দেয় কে? সরকার। কিসের মধ্য থেকে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। আর সম্পাদক কিন্তু ওই 15 জনের মধ্যে কেউ না, সে আলাদা একজন। সে কি আলাদা? জেলা জজ দিবেন, জি। তারপরে দেখেন, এটা গুরুত্বপূর্ণ, বার কাউন্সিলের সচিবই হবেন বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ এক্সিকিউটিভ অফিসার। বিধি 55। এখানে পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে বার কাউন্সিলের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার কে? সচিব। কে? সচিবই হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার। বার কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা হবে, আন্ডারলাইন করেন। মানে সেক্রেটারি একজন, বা ডেপুটি সেক্রেটারি একাধিক হতে পারে। ডেপুটি সেক্রেটারিও নিয়োগ দিবে কে? সরকার। সরকার। ওই ডেপুটি সেক্রেটারিও ওই জেলা বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার। বুঝতে পারছেন? তাহলে সচিব হবেন একজন, সচিব হলো চিফ এক্সিকিউটিভ অফিসার, কিন্তু ডেপুটি সেক্রেটারি হলেন কি? এক্সিকিউটিভ অফিসার। হ্যাঁ, অবশ্যই একাধিক হতে পারে, ডেপুটি সেক্রেটারি একাধিক হতে পারে, কিন্তু সচিব হবেন একজনই। বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব হবে। বার কাউন্সিলের যিনি সচিব তিনি পদাধিকার বলে কিসেরও সচিব হবেন? ট্রাইব্যুনালেরও সচিব হবেন। তাহলে বিমল সাহেব বলেন যে বাংলাদেশ বার কাউন্সিলের যে সচিব, এই পদটা সৃষ্টি করা হয় কত সালে? কে সৃষ্টি করে বলেন? সরকার। সচিবের পদের মেয়াদ কত বছর? সরকার যেটা বাইক দিয়ে দেবে। সচিবের পদের মেয়াদ সরকার যেটা নির্ধারণ করবে সেটা। বুঝতে পারছেন? জি। আচ্ছা দেখেন, এরকম তো ভাষায় বিগত বছরের প্রশ্ন দেখেন, বিগত বছরের প্রশ্ন। এই স্বপন সাহেব, এক্সিকিউটিভ অফিসার কে আর চিফ এক্সিকিউটিভ অফিসার কে বাংলাদেশ বার কাউন্সিলের? বলেন। বার কাউন্সিলের এক্সিকিউটিভ অফিসার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কে? হ্যাঁ, সরকার। মাত্রই পড়াচ্ছিলাম। বিথিকা বলেন, ওই প্রশ্নের উত্তর দেন। বিথিকা প্লিজ। নেই তো, কথাবার্তা হচ্ছে, কথা কম। আচ্ছা বলেন বিথিকা, কি যেন ঘুম কি বেশি ধরছে? কি যেন বলছে? চিফ সচিব হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার, আর ডেপুটি সেক্রেটারি তিনি হলেন কি? তিনি হলেন নির্বাহী অফিসার বা এক্সিকিউটিভ
অফিসার, অর্থাৎ সেক্রেটারি সমান সমান চিফ এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি সেক্রেটারি সমান সমান এক্সিকিউটিভ অফিসার, এতটুকু মনে রাখবেন। আর যিনি বার কাউন্সিলের সচিব তিনি ট্রাইব্যুনালেরও সচিব। কোনো বিধি টিধি মনে রাখার প্রয়োজন নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন যে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন ব্যক্তি হচ্ছেন, পদাধিকার বলে কে? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয় কে কর্তৃক? সরকার কর্তৃক। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। 4 নম্বর প্রশ্নটা দেখেন, আচ্ছা 3 নম্বর প্রশ্নটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ, যে সরকার বার কাউন্সিলের সচিব নিয়োগ দিতে পারে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজকে। 4 নম্বরটা দেখেন, বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডার 1972-এর ড্যাশ অনুচ্ছেদ অনুযায়ী সরকার বার কাউন্সিলের সচিব নিয়োগ দিতে পারে। 6 ক। 6 ক মানে হলো এই অনুচ্ছেদটা আগে কি ছিল বলেন? 72 সালে ছিল না? জি পরে নতুন হয়েছে। জি। তো আমরা বার কাউন্সিল, এই 7 নম্বর প্রশ্নটা দেখেন, যে বার কাউন্সিল সচিবের পদের মেয়াদ, বার কাউন্সিল সচিবের পদের মেয়াদ কতদিন? সরকার যতদিন নির্ধারণ করে ততদিন। আমরা চলে আসি বার কাউন্সিলের কার্যাবলী। বার কাউন্সিলের অ্যাকচুয়ালি কাজ কি সেটা বলছে কত অনুচ্ছেদে? 10 অনুচ্ছেদে। এই 10 অনুচ্ছেদটা মনে রাখেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের 2টা অনুচ্ছেদ মনে রাখতে বলছি। 1-33 ট্রাইব্যুনালের গঠন, আর বার কাউন্সিলের কার্যাবলী কত? 10 অনুচ্ছেদ। জি। তো ট্রাইব্যুন নর্মালি রুবেল বলেন, রুবেল আপনার ভেতর থেকে বলেন যে আপনার কি মনে হয় বার কাউন্সিলের অ্যাকচুয়ালি কাজ কি? বাংলাদেশ বার কাউন্সিল কি কাজ করে? কোনো কাজ কি করে না বসে বসে থাকে? কোনটা কি করবে? বলেন, দেখে বলবেন, দেখে না, আপনার মনে কি আছে তাই। এই অ্যাডভোকেট তালিকা বক্তৃতা পরীক্ষা এই বিভাগ এই অনুষ্ঠিত করবে। তারপর দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো আইন অসৎ কর্ম করে তাহলে তার বিচারের ব্যবস্থা করবে। তারপরে আপনার আর বারে যেসব খাবার পাওয়া যায় সেই সকল খাবার ব্যবস্থা করবে, বলবেন না বার কাউন্সিল? সম্ভাবনা গ্লোবাল এই ধন্যবাদ। দেখেন বার কাউন্সিলের কার্যাবলী এখন এইবার মানে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী যে সংস্থা সেইবার। আচ্ছা, অ্যাডভোকেট তালিকাভুক্তি করা এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান করা, অ্যাডভোকেট তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া, অ্যাডভোকেটের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের বিচারকি দেওয়া, শাস্তি দেওয়া, তারপরে অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ নৈতিকতা নির্ধারণ করা, আইন শিক্ষার উন্নয়ন করা, সদস্যদের নির্বাচনের আয়োজন করা ইত্যাদি। ইত্যাদি মানে হলো যে এই 10টা তো লেখা আছেই, মানে 10 অনুচ্ছেদে এগুলো তো আছে, এছাড়াও আরো অনেক কাজ বাংলাদেশ বার কাউন্সিলে আছে। তো যদি আপনাকে প্রশ্ন আসে যে বার কাউন্সিলের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে কত অনুচ্ছেদে? 10 অনুচ্ছেদে। তো বিগত বছরের প্রশ্নটা দেখেন যে কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয়? সনদ প্রদান, পেশাগত অসদাচরণ, আইন শিক্ষার উন্নয়ন, আইনগত সহায়তা। আইনগত সহায়তা দেওয়া কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের কাজ না। কেউ অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, না বুঝলে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এখন দেখেন বার কাউন্সিলের অধীন কমিটি সমূহ। কমিটি 11 অনুচ্ছেদে স্থায়ী কমিটির বা স্ট্যান্ডিং কমিটিস এবং 11 খ অনুচ্ছেদে নিবন্ধন কমিটি সম্পর্কিত বিধান করা হয়েছে। আমাদের এখানে বার কাউন্সিল, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর যে 11 অনুচ্ছেদ, 11 অনুচ্ছেদে বলেছে স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটি মানে কি? স্থায়ী কমিটি। আর 11 হতে বলেছে নিবন্ধন কমিটি মানে কি বলেন? এনরোলমেন্ট কমিটি। বই আনেন নাই?
আচ্ছা দেখেন, তাহলে বার কাউন্সিলের কমিটি সমূহ, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 11 অনুচ্ছেদে গোল দিবেন 3টি স্থায়ী কমিটির উল্লেখ আছে। এইভাবে প্রশ্ন আসবে যে বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডারে মোট কয়টা স্থায়ী কমিটি আছে, মানে 3টি, 11 অনুচ্ছেদে স্থায়ী কমিটি আছে কয়টা? 3টা। তো 3টা কি কি একটু দেখি। নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি, আর্থিক কমিটি বা ফিনান্স কমিটি, আইন শিক্ষা কমিটি বা লিগ্যাল এডুকেশন কমিটি। তো এখানে আপনি যেটা মনে রাখবেন, স্থায়ী কমিটি 3টা, নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আর একটা কি, আইন শিক্ষা কমিটি। তো এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোনটি স্ট্যান্ডিং কমিটি বা নিম্নের কোনটি স্ট্যান্ডিং কমিটি নয়। তো কয়টা? নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আর একটা কি, আইন শিক্ষা কমিটি। মনে রাখতে হবে না। তো এখন দেখেন, আমরা দেখব যে নির্বাহী কমিটির সদস্য কয়জন? 5 জন। নির্বাহী কমিটির সদস্য 5 জন। এই 5 জন সদস্য বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিল কর্তৃক মনোনীত। মানে বার কাউন্সিলের মোট সদস্য কয়জন? 15 জন। তো এই 15 জনের মধ্য থেকে যে কোনো 5 জনের দায়িত্ব দেওয়া হবে, তারা হলো কোন কমিটির সদস্য? নির্বাহী কমিটির সদস্য। আর্থিক কমিটি দেখেন কয়জন? 5 জন। ওই একই, যে বার কাউন্সিলের যে সদস্য আছে তারাই তাদের মধ্যে থেকে মনোনীত হবে কিসের সদস্য? আর্থিক কমিটি। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, যারা নির্বাহী কমিটির সদস্য তারা কি আর্থিক কমিটির সদস্য হতে পারে? হ্যাঁ পারে, যদি তাদের বার কাউন্সিল মনোনীত করে, অবশ্যই পারে। জি, থাক। তারপরে দেখেন আইন শিক্ষা কমিটি, আন্ডারলাইন করেন, সদস্য কয়জন? 9 জন। আইন শিক্ষা কমিটির কয়জন? 9 জন। এটা গুরুত্বপূর্ণ। দেখেন আগের মতোই 5 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে, কোথা থেকে? 5 জন। 5 জন, ওই আগের মতোই 5 জন। অবশিষ্ট 4 জনের মধ্যে সর্বনিম্ন 2 জন গোল দেন। অবশিষ্ট যে 4 জন, এই 4 জনের মধ্যে সর্বনিম্ন 2 জন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের আইনের 2 জন শিক্ষক হতে হবে। আইনের 2 জন শিক্ষক হতে হবে, বাট কিসের? বিশ্ববিদ্যালয় অথবা কলেজের। তাহলে এখন অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার তাহলে 5 জন হইলো আর 2 জন হইলো 7 জন, আর 2 জন কি এর কি হবে? রুবেলের প্রশ্ন না? হ্যাঁ। আলামিন, আর 2 জন কোন জায়গা থেকে আসবে? যে কোনো জায়গা থেকে নিতে পারবে। নিম্ন আদালতে অ্যাডভোকেট এই জায়গা বলছে যে অবশিষ্ট 7 জনের মধ্যে 2 জন। হ্যাঁ, আরো 2 জন ওই শিক্ষক নেওয়া হবে। ধন্যবাদ। কলেজের থেকে ইচ্ছে করলে 4 জনই শিক্ষক নিতে পারে, বাট কলেজ থেকে। শিক্ষক যদি না নেয় অ্যাটলিস্ট 2 জন নিতে হবে কি, আইনের শিক্ষক। আর 2 জন ইচ্ছা করলে আমারও নিতে পারে। যারা দীর্ঘদিন ধরে বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছেন, আপনাদের এরকম 2 জনের নিতে পারে যে অভিজ্ঞতা আছে। ঠিক আছে, নিতে তো পারে। হ্যাঁ পারে, নিতে পারে। হ্যাঁ, আমাদের বড় গ্যাপ একটু যোগাযোগ করতে হলে আপনারা যদি পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যেটা পরীক্ষা থেকে এইভাবে যদি আসে যে আইন শিক্ষা কমিটিতে আহ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ, মানে বিশ্ববিদ্যালয় বা কলেজের আইনের শিক্ষক সর্বোচ্চ নিয়োগ দিতে পারে কয়জন? নিয়োগ দিতে পারে কিন্তু 4 জনই, কিন্তু সর্বনিম্ন কয়জন? 2 জন। তাহলে তানভীর বলেন স্ট্যান্ডিং কমিটি কয়টা? 3টা। কি কি? একটা হচ্ছে লিগ্যাল এডুকেশন, এটা হচ্ছে আরেকটা কি বলেন। লেবার। আইন শিক্ষা। আচ্ছা, আইন শিক্ষা। এই গণেশ সাহেব বলেন আইন শিক্ষা কমিটির সদস্য কয়জন? কে কে? 9 জন, হিসাব মিলান। 5 জন হ্যাঁ, আর 4 জন কোন বিশ্ববিদ্যালয়ের আইন 4 জন যাদেরকেই দেখ না কেন, বাট ওই 4 জনের মধ্যে অন্তত পক্ষে 2 জন থাকতে হবে আইনের শিক্ষক, যারা কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক। তো জেনে রাখা ভালো। সরি, মানে নিবন্ধন কমিটি চলে আসি আমরা। এতক্ষণ স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে ধারণা লাভ করলাম, এখন করব নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। 11-র কত? খ।
এখানে একটু পাশে লিখে রাখেন 2012 সালে নিবন্ধন কমিটি তৈরি করা হয়। কত সালে? 2012 সালে। 2012 সালের আগে নিবন্ধন কমিটি ছিল না। নিবন্ধন কমিটি তার সৃষ্টি করা হয় 2012 সালে। 11 খ। তো নিবন্ধন কমিটি গঠিত হবে, আন্ডারলাইন করবেন, 5 জন সদস্য নিয়ে। আমাদের নিবন্ধন কমিটির আসলে কাজ কি? নিবন্ধন কমিটির কাজ হলো অ্যাডভোকেটদের, এই যে আপনারা হাইকোর্টের অ্যাডভোকেট বা জজ কোর্টের অ্যাডভোকেট, নিম্ন আদালতের অ্যাডভোকেট, এনাদের পরীক্ষার আয়োজন করা এবং পরীক্ষা নেওয়া। এই কাজগুলো করার দায়িত্ব হচ্ছে কার? নিবন্ধন কমিটির। তো নিবন্ধন কমিটির দেখেন কারে কে কে আছে? 5 জন। 5 জনের হিসাব মিলাই দেখেন। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, আন্ডারলাইন করবেন, আপিল বিভাগের একজন বিচারক যিনি নিবন্ধন কমিটির সভাপতি হবেন। তাহলে নিবন্ধন কমিটির সভাপতি কিন্তু বার কাউন্সিল সদস্যদের মধ্যে কেউ না। কে? আপিল বিভাগের একজন বিচারক, যারে নিয়োগ দিবে কে, মনোনীত করবে কে? প্রধান বিচারপতি। তারপরে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের গোল দিবেন 2 জন বিচারক। তাহলে আগে পাইলাম 1 আর হাইকোর্টের পাইলাম 2 বিচারপতি, মোট হলো কয়জন? 3 জন। বাদ আছে কয়জন? 2 2 জন বাদ আছে, মোট 5 জন না? 5 জন। তো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, তাহলে 3 আর 1 কত? 4। আর বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে নির্বাচিত একজন, তাহলে মোট হলো কয়জন? 5 জন। তাহলে এই 5 জনের হিসাব মনে রাখবেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এনরোলমেন্ট কমিটি সম্পর্কে মানে বলা হয়েছে কত অনুচ্ছেদে? 11 খ। এনরোলমেন্ট কমিটি সৃষ্টি করা হয় কত সালে? মোট কতজন সদস্য? সভাপতি কে? আপিল বিভাগের একজন বিচারপতি, নিয়োগ দিবে কে? প্রধান বিচারপতি। তারপরে কে? হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি, তারপরে অ্যাটর্নি জেনারেল, তারপর বাংলাদেশ মানে বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হইতে একজন। মোট কয়জন? 5 জন। জি, জেনে রাখা ভালো। দেখেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক হবে নিবন্ধন কমিটির সভাপতি। নিম্ন আদালত এবং হাইকোর্ট বিভাগের আইনজীবীদের নিবন্ধন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করবে কে? নিবন্ধন কমিটি। এছাড়া নিবন্ধন কমিটির কাজে যদি আমরা দেখি ভাই, নিবন্ধন কমিটির কাজ আলাদা করে পড়তেছি না। নিবন্ধন কমিটির কাজ হলো আপনারা এই যে পরীক্ষা, এমসিকিউ, প্রিলিমিনারি মানে লিখিত ভাইবা, তারপর হাইকোর্ট ডিভিশনের পরীক্ষায় সব কিছু আয়োজন করে থাকে কে? নিবন্ধন কমিটি। তো এই কারণে এই জায়গায় যা যা আছে এগুলা পড়া প্রয়োজন মনে করছি না। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এ মোট স্থায়ী কমিটি আছে কয়টা? 3টা। যদি বলে এই মোট কমিটি আছে কয়টা? কমিটি আছে 4টা। 4টা। 3টা হলো স্থায়ী কমিটি আর একটা হচ্ছে কি? নিবন্ধন কমিটি। তো বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র যে কমিটিতে উপস্থাপন করতে হয়, কোন কমিটি? এনরোলমেন্ট কমিটি। তারপরেরটা দেখেন, 2 নম্বর প্রশ্নটা দেখেন যে অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন? আপিল বিভাগের একজন বিচারক। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকে স্যার বিচারক আর বিচারপতি কি এক জিনিস কিনা? শুনেন, সাধারণত সুপ্রিম কোর্টে যারা বিচার কার্য পরিচালনা করে তাদেরকেই বিচারকও বলা হয়, বিচারপতিও বলা হয়, বুঝতে পারছেন? কিন্তু সাংবিধানিক ভাবে যদি বলি, বাংলাদেশ সংবিধানে শুধু প্রধান বিচারপতির আগেই বিচারপতি শব্দটা ব্যবহার করা হয়েছে, অন্যান্য সব জায়গায় হচ্ছে কি? বিচারক। কিন্তু আমরা সাধারণত সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বলেন, হাইকোর্ট বিভাগ বলেন, যারাই বিচার কার্য পরিচালনা করে তাদেরকেই কি বলে? বিচারপতি। প্রধান বিচারপতিরে নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি। এখন যেহেতু বলা হয়েছে প্রধান বিচারপতি, তার মানে বিচারপতিদের প্রধান যিনি সে তো প্রধান, তার মানে আরো বিচারপতি আছে। আমি ইন্টারপ্রিটেশন করলে তো বাকিদেরও বিচারপতি বলেন। প্রধান বিচারপতি আর অ্যাটর্নি জেনারেল, এই দুজন কি? অ্যাটর্নি জেনারেল হলো কথা বলবানি।
এপিপি। কারণ আপনি যদি দেখেন বলেন প্রধানমন্ত্রী তাহলে আর বলা লাগে না যে আরো কিছু মন্ত্রী আছে। বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন কতজন সদস্য থাকবে? বিশ্ববিদ্যালয়ের 2 জন। তো আজান দিয়েছে নামাজের বিরতি, আমার শেষে আবার আমরা আলোচনা করব। তো অন্যান্য যে সকল কমিটির বিধান আছে শুনেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারে মোট 4টি কমিটির কথা বলা আছে। তার ভিতরে স্ট্যান্ডিং কমিটি 11 অনুচ্ছেদে আছে 3টা, আর 11-র বিতে এনরোলমেন্ট কমিটি একটা, মোট 4টা আছে। এছাড়া দেখেন যে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার রুলস এর 75 ক, এখানে অনুচ্ছেদ লেখা আছে, এটা কেটে অনুচ্ছেদ বিধি লেখেন, বিধি হবে, এখানে অনুচ্ছেদ কেটে বিধি লেখেন। বিধি থাকলে বিধি, পুরাতন বইতে অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ থাকলে কেটে বিধি লেখেন। 75 তো 11 অনুচ্ছেদে স্থায়ী কমিটি, 11 খ অনুচ্ছেদে নিবন্ধন কমিটি উল্লেখিত এই কমিটিগুলো ছাড়াও বার কাউন্সিল ইহার কার্যাবলী কার্যকরীভাবে সম্পাদন করতে নিম্নলিখিত কমিটিগুলো গঠন করবে। 75 কতে বলেছে, 75 কতে মোট 6টা কমিটির কথা বলেছে। দেখেন 6টা, 6টা দেখেন 6টা কমিটির প্রথম যেটা দেখেন, ল রিফর্ম কমিটি। ল রিফর্ম কমিটি মানে আইন সংস্কার কমিটি আর কি, রিফর্ম মানে হচ্ছে সংস্কার। তারপরে দেখেন হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল কমিটি, মানে মানবাধিকার এবং আইন সহায়তা কমিটি। তারপরে দেখেন হাউস কমিটি, হাউস কমিটিকে বলা যেতে পারে গৃহায়ন কমিটি। কি কমিটি বলেন? গৃহায়ন কমিটি। তারপরে দেখেন রিলিফ কমিটি, রিলিফ মানে যে ত্রাণ, ত্রাণ কমিটি আর কি। রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি, ক্রমিক এবং প্রকাশনা কমিটি আর কি। সবশেষে কমপ্লেইন্ট মানে তো বুঝেন অভিযোগ, এন্ড ভিজিলেন্স কমিটি। ভিজিলেন্স মানে বলা যেতে পারে সতর্কীকরণ। তো এই যে 6টা কমিটি, এই 6টা কমিটির সদস্য সংখ্যা দেখেন, প্রত্যেকটি কমিটির সদস্য অনধিক 5 জন, মানে ইচ্ছা করলে কমও হতে পারে, তবে সর্বোচ্চ সীমা কত? 5। বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত অনধিক 5 জন সদস্য নিয়ে, ওই 15 জনের মধ্যে থেকেই 5 জন সিলেক্ট হবে। জি। তো এখানে একটা মানে বিশেষ একটা একটু লক্ষ্য রাখবেন, রোল অ্যান্ড পাবলিকেশন যে কমিটি, মানে আপনার ক্রমিক এবং প্রকাশনা কমিটি, এদের কাজ হচ্ছে বিএলডি প্রকাশ করা। বিএলডি একটা আইনের নজিরের বই, বাংলাদেশ লিগাল ডিসিশন, বাংলাদেশ লিগাল ডিসিশনস। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিএলডি প্রকাশিত হয় বাংলাদেশ বার কাউন্সিলের কোন কমিটি কর্তৃক, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি কর্তৃক। বুঝতে পারছেন? জি, এই আর কি। অবশ্যই ঢাকা ল রিপোর্ট অন্য আর একজন বের করে, এই টাইপের আর কি বিভিন্ন বই, কিন্তু বিএলডি যেটা, এটা বের করে বাংলাদেশ বার কাউন্সিলের রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি। জি। তো দেখেন প্রত্যেক কমিটির মেয়াদ হবে বার কাউন্সিলের মেয়াদের মতো, যদি না বার কাউন্সিল যখন কমিটি গঠন করে তখন ভিন্ন কিছু বিধান করে। ধরেন যদি বলে রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির মেয়াদ 3 বছর, ঠিক আছে, 2 বছর, ঠিক আছে, বাট সর্বোচ্চ সীমা কত? বাংলাদেশ বার কাউন্সিলের যে মেয়াদ সেই দিন, এর বেশি কিন্তু হওয়ার সুযোগ নেই। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972-এ মোট 75-এর কতে মোট কতটি বিধি কমিটির কথা বলেছে? কয়টা? 6টা। আর দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এ এই জায়গায় বলছে স্ট্যান্ডিং কমিটি আছে 3টা আর নিবন্ধন কমিটি একটা। তাহলে এই যে হলো বাংলাদেশের বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস, মানে আদেশ এবং বিধি যোগ কইরা মোট কমিটি হয় 4 আর 6, কয়টা? 10টা। তো তার মধ্যে
যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটি ছিল, নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, এর সদস্য হলো 5 জন। আইন শিক্ষা কমিটির হলো কয়জন? 9 জন। আর নিবন্ধন কমিটির কয়জন? 5 জন। আর এই যে যে 6টা কমিটি, এদেরও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 5 জন। 5 জন। 5 জন করে। এটা ফিক্স না, তাই তো? এখানে ফিক্সড না। দেখেন 2 নাম্বার, দেখেন সেলফ প্র্যাকটিসের 2, যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল আদেশে কয়টি স্থায়ী কমিটির কথা বলা আছে? স্থায়ী কমিটি কয়টা? আদেশে বলছে, সঞ্চিতা, আদেশ। স্থায়ী কমিটি কয়টা? 3টি। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখেন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশের ড্যাশ অনুচ্ছেদে স্থায়ী কমিটির সময়ের বিধান আছে 11 অনুচ্ছেদে। আর এনরোল কমিটি আছে কততে? এনরোলমেন্ট 11। তো এরকম যা যা আছে, মূল জিনিসটা বুঝলে আপনি ইনশাল্লাহ এখানে যত প্রশ্ন আছে সব প্রশ্ন ইনশাল্লাহ পারবেন। তো 16 নাম্বার প্রশ্নটা দেখেন। 16 নাম্বার, প্রধান বিচারপতি নিম্নলিখিত কোন কমিটির চেয়ারম্যান মনোনীত করবেন? কোন কমিটি? নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। তারপরে দেখেন, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972-এর 75 ক বিধি অনুযায়ী বার কাউন্সিল কয়টি কমিটি গঠন করতে পারে? 6টি। কয়টা? 6টা। এখন আমরা চলে আসি বার কাউন্সিলের তহবিলে। তহবিল দেখেন, তহবিল কেন, আমরা তো 7টার আগ পর্যন্তই পড়ি, মাত্র 6টা 14 বাজে। দেখেন তো 13 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল কর্তৃক গ্রহণকৃত নিবন্ধন ফি, মঞ্জুরিকৃত অর্থ, অনুদান, চাঁদা বার কাউন্সিলের তহবিলের অংশ হিসেবে গণ্য হবে। এই অনুচ্ছেদ আপনার মনে রাখার প্রয়োজন নেই। 14 অনুচ্ছেদ অনুসারে আইনজীবীগণের এবং তাদের, আন্ডারলাইন করবেন, পরিবার এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের কল্যাণের জন্য, এটা বলতেন, কল্যাণের জন্য বার কাউন্সিল গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম বা বেনেভোলেন্ট ফান্ড গঠন করতে পারে। তো এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম বা বেনেভোলেন্ট ফান্ড গঠন করা হয় কাদের জন্য? আইনজীবীদের, পরিবার। তাদের পরিবার এবং পরিবারের নির্ভরশীল ব্যক্তিদের কিসের জন্য? কল্যাণের জন্য। গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম বা বেনেভোলেন্ট ফান্ড। কোনো অনুচ্ছেদ মনে রাখার কোনো দরকার নাই। তারপরে দেখেন, কোন দুর্দশাগ্রস্ত আইনজীবী বা তার পরিবার বা তার উপর ভরণ পোষণের জন্য নির্ভরশীল কোনো ব্যক্তিকে সহায়তার জন্য বা যুদ্ধ, আন্ডারলাইন করবেন, বা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত বার সমিতিকে সহায়তার জন্য 15 অনুচ্ছেদ অনুসারে গোল দিবেন ত্রাণ তহবিল গঠন করতে পারে। ত্রাণ তহবিল। করোনার সময় 1500 পাইছে। তাহলে সদস্যদের আহ, পরিবার, আইনজীবীগণ এবং তাদের পরিবারের কল্যাণ, সদস্যদের কল্যাণের জন্য যে তহবিল গঠন করে সেটা হলো বেনেভোলেন্ট ফান্ড বা কল্যাণ তহবিল। আর আইনজীবী, দুর্দশাগ্রস্ত আইনজীবী, তার পরিবার বা পরিবারের উপর নির্ভরশীল ব্যক্তি, বা যদি কোনো দুর্যোগ হয় বা যুদ্ধ বিগ্রহ ঘটে, তখন যে বার সমিতিটা বা বার অ্যাসোসিয়েশনটা ক্ষতিগ্রস্ত, সেই বার অ্যাসোসিয়েশনকে সাহায্য করার জন্য কোন কমিটি গঠন করতে পারে? এখন বুঝতে পারছেন? যেরকম 2020 সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে করোনা বাবদ বার কাউন্সিল থেকে টাকা দেওয়া হয়েছিল আপনার 800, 850-র মতো আর কি, মানে সামথিং। গোপালগঞ্জ বারে যে অনুদান ছিল তাতে 850-র মতো হয় আর কি। তো ওই প্রতি আইনজীবী আর কি। তো আমি পাইছিলেন। তো এই 850-এর মধ্যে যে বাকি যে ওই যে 850 আমাদের দেওয়া হয়েছিল, আর বাকিটুকু গোপালগঞ্জের আইনজীবী সমিতির যে স্টাফ তারা রেখে দিছে। আর যে 800 টাকা যে দিছে তাতে তো 2020-21-এর করোনা খুব ভালোভাবে বেঁচে থাকা গেছে, 800 টাকা খরচ করে আইনজীবীর পরিবার, নাকি? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ত্রাণ তহবিলের। আরিফ ভাই 1500 পাইছে, তুমি তো উকিল না ভাই, কেমনে? দেখেন, মানে বাবা এটা কো আচ্ছা, তো তারপরে তো এখান থেকে নর্মালি যে প্রশ্ন আসতে পারে সেটা একটু মনে রাখবেন, যে পরিবারের আইনজীবীগণ বা তাদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য হচ্ছে আপনার বেনেভোলেন্ট ফান্ড। আর দুর্দশাগ্রস্ত আইনজীবী, যুদ্ধ বিগ্রহ, এদের ক্ষেত্রে হলো কোনটা? রিলিফ বা কল্যাণ তহবিল গঠন। তারপরে দেখেন, বার কাউন্সিল কর্তৃক নিয়োগকৃত হিসাব নিরীক্ষক,
আন্ডারলাইন করে, অডিটর দ্বারা বার কাউন্সিলের তহবিল পরীক্ষা নিরীক্ষা করানো হবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে বার কাউন্সিলের হিসাব নিরীক্ষা করবে কে? অডিটর। এই অনুচ্ছেদ মনে রাখার দরকার নেই। বার কাউন্সিলের নিরীক্ষা হিসাব বা অডিটেড অ্যাকাউন্ট আন্ডারলাইন করবেন, পার্লামেন্ট সচিবালয়ের মাধ্যমে পার্লামেন্টের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি নিকট দাখিল করতে হবে। মানে বার কাউন্সিলের সকল হিসাব নিরীক্ষা করবে একজন অডিটর। হিসাব নিরীক্ষা করার পরে এই রিপোর্ট আবার দিবে কার কাছে? পার্লামেন্টের যে স্থায়ী কমিটি আছে তার কাছে। তো এখান থেকে এইভাবে প্রশ্ন আসে যে বার কাউন্সিলে হিসাব নিরীক্ষা করার পরে এই রিপোর্ট দিবে কার কাছে? পার্লামেন্টের স্থায়ী কমিটির কাছে। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, আইনজীবী গণের এবং তাদের পরিবার এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের গোল দিবেন কল্যাণের জন্য বার কাউন্সিল গঠন করতে পারে কি বলেন? গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, বেনেভোলেন্ট ফান্ড। অপরদিকে এইভাবেই প্রশ্ন আসবে। 2 নম্বরটা দেখেন, কোন দুর্দশাগ্রস্ত আইনজীবী তার পরিবার বা তার উপর ভরণ পোষণের জন্য নির্ভরশীল কোনো ব্যক্তিকে সহায়তার জন্য যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত বার সমিতিকে সহায়তার জন্য বার কাউন্সিল গঠন করতে পারে কি ফান্ড? রিলিফ ফান্ড। 4 নম্বরটা দেখেন, বার কাউন্সিলে হিসাব নিরীক্ষা করার জন্য হিসাব নিরীক্ষক বা অডিটর নিয়োগ করবে কে? বার কাউন্সিল কর্তৃক। কে নিয়োগ করবে? বার কাউন্সিল। 5 নম্বরটা দেখেন, এটাও গুরুত্বপূর্ণ, যে বার কাউন্সিলের হিসাব দাখিল করতে হবে কার কাছে? পার্লামেন্টের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির নিকট। তো এই জায়গায় অনুচ্ছেদ পড়ার কোনো দরকার নাই। আমরা একটু চলে আসি আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা। স্যার, বলেন। পার্লামেন্ট সচিবালয় স্যার, এই পার্লামেন্ট কি ন্যাশনাল পার্লামেন্ট স্যার? কি হয়েছে ভাই, আবার বলেন, শুনি নাই। পার্লামেন্ট সচিবালয়ের মাধ্যমে যে পার্লামেন্টের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নিকট দাখিল করে, পার্লামেন্ট সচিবালয় স্যার কোন পার্লামেন্ট এটা? আচ্ছা, পার্লামেন্ট তো আমাদের জাতীয় সংসদ। স্যার, বার কাউন্সিলের হিসাব কি জাতীয় সংসদের মাধ্যমে? না, বার কাউন্সিলের হিসাব তো একজন অডিটর করবে, করার পরে পার্লামেন্টের যে স্থায়ী কমিটি আছে, বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ, আমি যদি ভুল করে না থাকি 76 অনুচ্ছেদে স্থায়ী কমিটির কথা বলা আসে, সেই স্থায়ী কমিটির কাছে আপনার হিসাব সাবমিট করবে। স্যার, বুঝতে পেরেছি স্যার। জি। আচ্ছা, আমরা দেখব, এই কথা বলেন না, দেখেন আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা। আইনজীবী না হয়ে আইন পেশা করার শাস্তি দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 19-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে, এটা আন্ডারলাইন করেন, কোন ব্যক্তি আইন পেশা করতে পারবে না যদি না সে একজন আইনজীবী হয়। সে যদি আইনজীবী না হয় তাহলে সে আইন পেশা পরিচালনা করতে পারবে না। যদি আইনজীবী না হয়েও আইন পেশা পরিচালনা করে তাহলে তার কি হবে দেখেন। অন্যদিকে 41 অনুচ্ছেদে বিধান করা হয়েছে, যে কোনো ব্যক্তি যে আইনজীবী না কিন্তু আইন পেশা করে, এবং যে কোনো ব্যক্তি যে এই অর্ডারের অধীন হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অধিকারী না কিন্তু হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করে, তাহলে আন্ডারলাইন করবেন এমন ব্যক্তি অনধিক 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে। নিচে লেখেন টাউটের শাস্তি। টাউট 6 মাস। না, এটা যে কোনো বর্ণনা। তার মানে আপনারা যদি কেউ আইন পেশা পরিচালনা আইনজীবী হন নাই কিন্তু যদি কি করেন আইন পেশা পরিচালনা করেন, বা অ্যাডভোকেট, জেলা জেলা কোর্টের অ্যাডভোকেট, জজ কোর্টের অ্যাডভোকেট, কিন্তু সে হাইকোর্টে এনরোলড হয় নাই কিন্তু হাইকোর্টে গিয়ে যদি সে প্র্যাকটিস করে, তাহলে সে দণ্ডিত হবে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদ অনুসারে? 41 অনুচ্ছেদ অনুসারে। সাজা কত? 6 মাস। তো এই কারণে দেখবেন যে অনেক সময় ফেসবুকে দেখা যায় যে একজনের গলায় ঝুলাই দিছে যে আমি টাউট, মানে অনেক সিনিয়র পার্সন, দেখলে মায়াও লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে 20-15 বছর ধরে উনি এই কাজ করে আসতেছে, এখন ধরা পড়ছে। তো এই এই জিনিসগুলো সাধারণত বেশি হয় হলো আপনার যে বারের সদস্য সংখ্যা বেশি, ধরেন ঢাকা জেলা, ঢাকা বারে, তারপরে সুপ্রিম কোর্ট বারে, এই সকল বারে তো সদস্য সংখ্যা কয়েক হাজার, সুপ্রিম কোর্ট বারে এখন প্রায় 14,000, ঢাকা জজ কোর্টে 30,000-এর বেশি। তো এরকম
সোহেল ভাইও বার এরকম হয়। ভার্সিটিতে থাকাকালীন অ্যাডভোকেট, আপনার মধ্যে সোহেল ভাই ঢাকা বারের চেম্বারে শুধু আইডি ছিল, জি। থাকে আচ্ছা, মানে ভার্সিটিতে ধন্যবাদ। শুনেন, শিক্ষানবিশ আইনজীবীরা তো আইনজীবী, আচ্ছা আমরা কি ভাই, শিক্ষানবিশ অ্যাপ্রেন্টিস। আচ্ছা এখন আমরা দেখি আইনজীবী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা। আইনজীবী হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অযোগ্যতা 27 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা 21 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। একটু মনে রাখবেন, শুধু আইনজীবী হওয়ার যোগ্যতা বা অযোগ্যতা বলছে 27 অনুচ্ছেদে, আর হাইকোর্ট বিভাগে আইনজীবী হতে হলে কি কি লাগবে, এটা লাগবে কত, 21-এ। তার মানে হাইকোর্ট বিভাগে যদি আপনি অ্যাডভোকেট হতে চান, আগে 27-এর শর্তাবলী পূরণ করতে হবে, তারপরে 21-এর, দুইটাই লাগবে। কিন্তু যদি শুধু আইনজীবী হতে চান তাহলে আপনাকে পূরণ করতে হবে কততে, 27-এর। 27 অনুচ্ছেদে উল্লেখিত যোগ্যতা এবং অযোগ্যতা প্রথমত নিম্ন আদালতে অ্যাডভোকেট হওয়ার জন্য হলেও এই যোগ্যতা ও অযোগ্যতা হাইকোর্ট বিভাগে আইনজীবীর ক্ষেত্রেও কি প্রযোজ্য। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা। প্রথমে যেটা দেখেন, সে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোথাকার নাগরিক? বাংলাদেশের নাগরিক। সে 21 বছর বয়স পূর্ণ করেছে, তার বয়স হবে অ্যাটলিস্ট 21 বছর। 21 বছরের কম হলে বাংলাদেশে আইনজীবী হওয়া যাবে না। বুঝতে পারছেন? তারপরে দেখেন, বাংলাদেশের ভিতরের কোন বিশ্ববিদ্যালয় হতে, আন্ডারলাইন করবেন, আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। বাংলাদেশের ভিতরের কোন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে কি লাভ করেছে, ডিগ্রি। 1971 সালের 26 মার্চের আগে পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। হয় সে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিছে, অথবা 1971 সালের 26 মার্চের আগে তো আমরা পাকিস্তানের সাথে ছিলাম, পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয় থেকে সে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছে। বা 1947 সালের 14 আগস্টের পূর্বে, মানে যখন আমরা মানে ব্রিটিশের অধীনে ছিলাম, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ সংজ্ঞায়িত ভারতীয় সীমানার যে কোনো এলাকার বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। তাহলে বলছে যে হয় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়, নইলে 26 মার্চের আগে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়, নাহলে 47 সালের আগে ভারতীয় বিশ্ববিদ্যালয়। বা বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বাংলাদেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। বা বাংলাদেশ বার কাউন্সিল যদি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়টা স্বীকৃত হতে হবে কে কর্তৃক, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক। বা সে ব্যারিস্টার হলে। 47-এর আগে বা 71-এর আগে এই শর্ত তো যদি বার কাউন্সিল স্বীকৃতি দেয় তাহলে তার দরকার নাই। না, দেখেন তো এগুলা হলে অথবা কি হতে হবে, ব্যারিস্টার হতে হবে। ব্যারিস্টার কাকে বলে? যিনি ব্রিটিশ ল পড়ে ব্রিটেনে গিয়ে বার অ্যাট ল করে, তাকে বলে হচ্ছে ব্যারিস্টার। যেরকম আপনারা আইন পড়ে এই যে বাংলাদেশ বার কাউন্সিলের অধীন পরীক্ষা দিলে আপনাদের নামের আগে কি যুক্ত হবে, অ্যাডভোকেট। তো যারা ব্রিটিশ ল পড়ে ব্রিটেনের যে বারের যে পরীক্ষা দেয়, তো তাদেরকে বলা হয় কি, ব্যারিস্টার। তো তারা তো ওই দেশের ব্যারিস্টার হয়েছে, মানে ওই দেশে অ্যাডভোকেট বলে না, ওই দেশে বলে হচ্ছে কি, ব্যারিস্টার। কিন্তু আমাদের দেশে তারা যদি অ্যাডভোকেসি করতে চায়, তাহলে ব্যারিস্টার হলেও তাকে বার কাউন্সিলের অধীন আগে কি দিতে হবে, পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হতে হবে। এদেশে অ্যাডভোকেট হয়ে ওই ইংল্যান্ডে যদি পড়া হয় তাহলে বললে ওই যা যা পড়া, হ্যাঁ এসছে। হ্যাঁ হ্যাঁ, জি। দেখেন, তো বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ বা পাশ করেছে এবং সে নিবন্ধন ফি পরিশোধ করেছে এবং বার কাউন্সিল কর্তৃক বিধিতে উল্লেখিত অন্য কোনো শর্ত প্রতিপালন করেছে। তাহলে যে বিশ্ববিদ্যালয় যে শর্তগুলো মোটামুটি পূরণ করা লাগবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, 21 বছরের বেশি বয়স হতে হবে, আর তার আইন বিষয়ে ডিগ্রি লাগবে। বুঝতে পারছেন? এ হলো মূল কথা। আর পরীক্ষা দিতে হবে, আর ফি পরিশোধ করতে হবে। এখন দেখেন মুখতার, মুক্তার, এটা একটা, আমাদের বাংলাদেশে এখন আর মুক্তার প্রথা নেই, বাট বাংলাদেশ বার কাউন্সিলে এখনো বিধানটা কিন্তু আছে। মুক্তার কে? দেখেন, মুক্তার হলো এমন ব্যক্তি যে যার আইন বিষয়ে ডিগ্রি নাই, আইন বিষয়ে ডিগ্রি নাই, কিন্তু সে
বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সে একজন অ্যাডভোকেটের অধীন 7 বছর কাজ করছে। কত বছর? 7 বছর। অন্তত 7 বছর কাজ করলে তার আইন বিষয়ে ডিগ্রির দরকার নাই, সে সরাসরি পরীক্ষা দিতে পারবে। না, এই জায়গায় যে আমরা এই যে পড়ি দেখেন, যে ব্যক্তি সর্বনিম্ন 7 বছর যাবৎ মুক্তার হিসেবে কাজ করেছে সে উপর উল্লেখিত 27-1 অনুচ্ছেদের ক, খ, ঘ এবং উমা অনুচ্ছেদে বর্ণিত শর্ত পূরণ করলে, মানে ক, খ, ঘ, উমা, মানে গ এর শর্ত পূরণের দরকার নাই। গতে কি শর্ত ছিল ওই পাশে যাই দেখেন, গতে ছিল ডিগ্রির কথা। তার মানে গ এর শর্ত পূরণ না করলেও চলে, বাট সে কাজ করবে কতদিন? 7 বছর। কি হিসেবে? মুক্তার হিসেবে। এবং বার কাউন্সিল পরীক্ষায় তার দিতে হবে। অর্থাৎ 27-1 গ অনুচ্ছেদে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সে অ্যাডভোকেট হতে পারবে, বাট তাকে মুক্তার হিসেবে কাজ করতে হবে অন্তত কতদিন? 7 বছর। এবং বাকি শর্তগুলো পূরণ করতে হবে। তাহলে আপনি মুক্তার হন, সমস্যা নাই, 7 বছর কাজ করা লাগবে, কিন্তু পরীক্ষাতে কিন্তু মাপ পাচ্ছেন না। পরীক্ষা আপনার দেওয়াই লাগবে, তাতে আপনি মুক্তার হন আর ব্যারিস্টার হন। জি সোহান, মিউট করেন। আপনি ক্লাস করতে করতে বুড়া হয়ে গেলেন, এখনো যদি আনমিউট করেন। তো পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে যে ভাই মুক্তার হইতে হলে কত বছর কাজ করতে হবে? 7 বছর। এবং মুক্তারের কোন যোগ্যতার দরকার নাই? এলএলবি ডিগ্রির দরকার নাই। বার কাউন্সিল পরীক্ষাতে লাগবে। জি। এখন আমরা দেখি অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা। এতক্ষণ পড়ছি হচ্ছে কি যোগ্যতা, এখন অযোগ্যতা দেখবো, এটাও গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত অযোগ্য হবে যদি, আন্ডারলাইন করবেন, সে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হতে, গোল দিবেন, নৈতিক স্থলনের অভিযোগে অপসারিত বা বরখাস্ত হয় এবং অপসারণের তারিখ হতে 2 বছর অতিক্রম না করলে। 2 বছর অতিক্রম না করলে, তাহলে সে সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছে কিসের কারণে? নৈতিক এটা বেসরকারি চাকরি থেকে না, কি চাকরি? সরকারি। এবং কতদিন অতিবাহিত হতে হবে? বুঝতে পারছেন? 2 বছর যদি অতিবাহিত হয় তাহলে পরীক্ষা দিতে পারবে, কিন্তু নৈতিক স্থলনের জন্য আজকে বরখাস্ত হয়েছে, 6 মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবে? পারবে না। এটা তার কি? অযোগ্যতা। তারপরে দেখেন, সে নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হয়। আগেরটা ছিল হলো অপসারিত বা বরখাস্ত, আর এটা কি? নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হয় এবং দণ্ডিত হওয়ার তারিখ হতে গোল দিবেন 5 বছর বা সরকার কর্তৃক অফিসিয়াল গেজেটে নোটিফিকেশন দ্বারা সরকার যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন সময় অতিবাহিত না হলে। মানে হলো, যে ক্ষেত্রে আপনি সরকারি চাকরি করেন কিন্তু বরখাস্ত হয়েছেন নৈতিক স্থলনজনিত কারণে, কোনো দণ্ডপ্রাপ্ত হয় নাই, শুধু কি হয়েছেন? বরখাস্ত। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অতিবাহিত হতে হবে কত বছর? 2 বছর। কিন্তু আপনি সরকারি চাকরি হোক বা না হোক, যদি আপনি নৈতিক স্থলনজনিত কারণে কি হন? দণ্ডিত হন। দণ্ডিত, এই দণ্ডটা দিছিল ফৌজদারি আদালত। কোন আদালত? ফৌজদারি আদালত। তাহলে দণ্ডিত হওয়ার কত বছর অতিক্রম না হলে পরীক্ষা দিতে পারবেন না? 5 বছর। তো এখানে একটু পার্থক্যটা দেখেন, 27-3 ক এবং খ এর মধ্যে পার্থক্য হলো, 27-3 ক প্রযোজ্য যদি সরকারি বা বিধিবদ্ধ সংস্থা নৈতিক স্থলনজনিত কারণে চাকরিচ্যুত হয়, আর অন্যদিকে সরকারি চাকরি ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে নৈতিক স্থলনজনিত কারণে কোনো অপরাধে দণ্ডিত হলে সেক্ষেত্রে 27-3 খ প্রযোজ্য হবে। সো এখানে যদিও ব্যতীত বলছে, অ্যাকচুয়ালি ব্যতীত না। ধরেন আপনি সরকারি চাকরি করেন, এখন সরকারি চাকরি করলেও আপনি একটা একটা ফৌজদারি মামলায় কি হয়েছেন? দণ্ডিত হয়েছেন, তাহলে সেক্ষেত্রেও তো আপনার কতদিন অতিবাহিত না হলে পরীক্ষা দিতে পারবেন না? 5 বছর। সরকারি চাকরি হলে তো এমনি বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবে না। পারবে। স্থগিত রাখতে হবে লাইসেন্স। লাইসেন্স সরকারি চাকরি যারা করে তারাও বার কাউন্সিল পরীক্ষা দিতে পারবে, কিন্তু যখন সে অ্যাডভোকেট হয়ে যাবে তখন তার এই অ্যাডভোকেটশিপের যে লাইসেন্সটা স্থগিত রাখতে হবে, সাসপেন্ড করে রাখতে হবে। কিন্তু যখন সে তার সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবে তখন আবার সে তার লাইসেন্স চালু করবে। ঠিক আছে? কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় আর কি, ধরেন একজন সরকারি চাকরি পাইছে, পাওয়ার পরে সে তো ওই যখন ভাইবা পরীক্ষা টরীক্ষা দিল ওই জায়গায় কোনো জায়গায় সে সরকারি চাকরির কথা বলে নাই। ঠিক আছে? তো যেহেতু এই জায়গায় এনওসিও লাগে না,
পরীক্ষা দিতে এনওসিও লাগে না। তো যে কারণে সে তো অ্যাডভোকেট হয়ে আসে এবং যে কোনো এক লোকাল বারেও ভর্তি হয় যদি তার সম্পর্কে কেউ না জানে। ভর্তি হয়ে সে বাংলাদেশ বার কাউন্সিলে প্রতি বছর বছর ফিও দিয়ে যায়, আবার সরকারি চাকরির বেতনও হয়। নেয়, যাতে সরকারি চাকরি থেকে যদি সে রিটায়ারমেন্টে যায় যাতে এত বছর যে ফি দিয়েছে এই ফিটাও সাথে যোগায়। সাথে কি পেতে পারে। কিন্তু এটার একটা রিস্ক আছে, যদি কেউ বার কাউন্সিলে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দেয় যে সে সরকারি চাকরি কিন্তু বার কাউন্সিলের যে তার লাইসেন্স আছে এটা এখনো সাসপেন্ড করে নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অসদাচরণের কারণে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে কি নিতে পারে, কোনো অ্যাকশন নিতে পারে। তো এখানে যে জিনিসটা বোঝানো হলো সেটা হলো, আপনি মনে রাখবেন যে সরকারি চাকরি থেকে নৈতিক স্থলনজনিত কারণে যদি সে আপনার ইয়া হয়, আহ, বরখাস্ত হয়, তাহলে অতিবাহিত হতে হবে কতদিন? 2 বছর। 2 বছর। আর যদি পেশাতে- ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় তাহলে হতে হবে কতদিন? 5 বছর। স্যার, সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সচিব বেতনটা কিরা দেবে স্যার? বেতন সরকারই দেবে। হ্যাঁ। আচ্ছা, এখন বিগত বছরের প্রশ্ন দেখেন। না স্যার, আলামিন কইছিল বার কাউন্সিল দেবে, আবার সরকার দিতে যাবে কেন? ইয়া দিয়ে আপনি কি করবেন? আপনার পাস করতে লাগছে। যদি হবে না আচ্ছা, অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন ব্যবসা করেন তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে কতদিন? 6 মাস। তানবীর বলেন, একটু মাথা কাটায় বলেন। তানবীর, তানবীর বলেন যে একজন অ্যাডভোকেটও টাউটের শাস্তি পেতে পারে কখন? বুদ্ধি খাটায় বলেন। হ্যাঁ, একজন অ্যাডভোকেটও টাউটের শাস্তি পেতে পারে কখন বলেন? সেক্ষেত্রে যদি সে অন্য কোনো পেশায় থাকে, যদি সরকারি চাকরি করে। না, হয় না। হাইকোর্টের হাইকোর্টে। বিথিকা বলেন ভাই, উদাহরণ দিয়ে বলেন। হাইকোর্টে একজন হাইকোর্টেও করলো, আবার এই জজ কোর্টেও করলো। না, না, এই যে তো লেটামাটা হয়ে গেছে। আমি বলবো বলবো আমি। বলেন। মানে সে লোয়ার কোর্টে সে অ্যাডভোকেট, জি। কিন্তু হাইকোর্টে সে এনরোলমেন্ট নাই তার, নাই। হাইকোর্টে যে হ্যাঁ। প্র্যাকটিস প্র্যাকটিস করে, তাহলে সেক্ষেত্রেও তো সে টাউট, হ্যাঁ। সেক্ষেত্রেও তার শাস্তি হতে পারে কত মাস? 6 মাস। জি। আপনি গোপালগঞ্জের অ্যাডভোকেট সারা আচ্ছা, আমরা আমাদের আজকের প্রায় হাইকোর্টে শেষ পর্যায়ে আছি। দেখেন 2 নম্বর প্রশ্নটা দেখেন। সরকারি চাকরি হতে নৈতিক স্থলনের দায়ে দরখাস্তকৃত একজন ব্যক্তি অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য হবে যদি না সে অতিবাহিত করে কত বছর? 21। 2 বছর। 2 বছর যদি না সে অতিবাহিত করে কত বছর? 2 বছর। আর যদি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় তাহলে কত বছর? 5 বছর। তো সেলফ প্র্যাকটিসের এখানে যা যা আছে ইনশাল্লাহ পারবেন। 2 নাম্বার প্রশ্নটা দেখেন যে আইনজীবী না হয়ে আইন পেশা করলে বা হাইকোর্ট বিভাগে আইন পেশা করলে উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে কত মাস? 6 মাস। তারপরে 3 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, যে কত বছর মুক্তার হিসেবে কাজ করলে? 7 বছর। কত বছর? 7 বছর। 4 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, যে মুক্তার হিসেবে 7 বছর কাজ করলে তার কোনটার দরকার নাই? জি। 6 নাম্বারটা দেখেন যে নৈতিক অবক্ষয়জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে 1.5 বছর অতিক্রম না হলে 5 বছর। আইনজীবীর অযোগ্য হবে কত বছর? 5 বছর। সরকারি ফৌজদারি জড়ায় যদি তো স্যার দেয় তাহলে 7 বছর। 8 নাম্বারটা দেখেন যে দাঁড়া, একটা মধ্যে একটা। তাই? দেখেন নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এবং দেশ অতিবাহিত না হলে কোনো ব্যক্তি অ্যাডভোকেট হতে পারবে না কতদিন? 5 বছর বা এর কম সময়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার এর কম সময় বলতে কি? কম সময় মানে যে সরকার যদি গেজেট নোটিফিকেশনে বলে যে এত বছর, 3 বছর পরে সে পরীক্ষা দিতে পারবে তাহলে পারবে, এটাই। তো এই ছিল আমাদের ওই যে 5 বছরই তো বলছি, 5 বছর বা এর কম সময়, 5 বছর বা এর কম সময়। 5 বছর কোনটা? 5 বছর বয়স কোনটা বলছো স্যার? তো যদি কারো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন। এটা বললেন না যে শিক্ষানবিশ আইনজীবীরা টাউট কিনা, যদি ডাইরেক্ট ফেস করে পরিচয় দেয় তাইলে হবে। শিক্ষানবিশ আইনজীবীরা টাউট হবে কিসের জন্য? যদি আপনি যাই পরিচয় দেন যে আমি হলাম অ্যাডভোকেট,
এটাই তো টাউট। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের লয়ার বলতেছেন ততক্ষণ পর্যন্ত টাউট না। আপনি কি মামলা বলছেন? কিন্তু যদি আপনি বলেন যে আমি লয়ার, অ্যাডভোকেট এবং জজ কোর্টে আমি নিজে মামলা পরিচালনা করি, আমি জামিন করাই দিব, আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ এনে দিব, তাহলে তো আপনি টাউট। আমার আমার এই জায়গা থেকে পাশ করে গেছে, পাশ করে নাই সরি, এখন এখন সে ঢাকা কোচিং এ আছে। তো সে তো তার অ্যাডভোকেটের সিলও বানাইছে, মানে এখনো বার কাউন্সিল পাস করে নাই, এবার আবার প্রিলি দিবে, কিন্তু তার অ্যাডভোকেটের সিল আছে। সে টাউটি, সে হলো টাউটি, ওরে স্যার 7 বছর সে হলো স্ত্রীলিঙ্গ করে, এই কারণে টাউটি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওটাই 7 বছর। তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, না হলে আজকে এই পর্যন্তই, আমরা এখন পরীক্ষায় চলে যাব। 41 অনুচ্ছেদে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক, আমরা সরাসরি পরীক্ষায় চলে যাই। স্যার